চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। ডক্টর আলিফের একটা ঘটনা শুনে আসবো আমরা এবং শুরুই করতে চাই ডক্টর আলিফকে দিয়ে। চলুন ডক্টর আলিফের প্রথম ঘটনায় যাই। আসসালামু আলাইকুম লিসনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যে ঘটনাটি অনেকদিন পরে আসলাম, যে ঘটনাটা আজকে শেয়ার করব, তিনি আমার খুব ক্লোজ ছোট ভাইয়ের একটা বড় ভাই আর কি। জি। তো ঘটনাটা 81-82 দিকে, ঘটনাটা প্রায় অনেকদিন আগে, এর আগের। তো মফস্বলে থাকতেন তিনি তখন। এখন ঢাকায় থাকে, কিন্তু তখন তিনি মফস্বলে থাকতেন। মানে আমি একজনের তার সামনে বসে ঘটনাটা নেই। সে একটু গ্রামের ভাষায় কথা বলে, যেহেতু সে এখানে ডেলিভার দিতে পারে না। যেহেতু আপনি বলছিলেন যে উনি খুব চমৎকার করে গুছিয়ে গুছিয়ে খুব সুন্দর করে গুছিয়ে বলে আর কি, খুব সুন্দর করে বলে। পলার ডিজাইন, ঘড়ির থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুব সুন্দর করে সে খুব সুন্দর করে বলে। তো যেটা হচ্ছিল যে উনি যখন এরকম 81-82 দিকে গ্রাম, মানে মফস্বলে ছিল আর কি, স্কুলে পড়তেন। তো যে আমি রাস্তার শুরু থেকে আপনাকে বলেছিলাম যে যারা একটু আল্লাহর পথে মেহনত করেছেন আর কি, তো তিনিও সেই দলের মানুষ আর কি, যে দাঁড়িয়ে ওঠার পর থেকে সে কখনো শেভ করেন না আর কি, এখনো পর্যন্ত সে অবস্থা। মানে সে খুব মানে নামাজি একজন মানুষ আর কি, খুবই পায়াস একজন লোক। তো গ্রামে তখন আসলে এখন তো অনেক মানে ইসলামিক জিনিসপত্র, অনেক ম্যাটেরিয়ালস চলে এসছে সবার হাতে হাতে, মোবাইল ফোন, ইউটিউব। তখন রাসেল ভাই ওই মফস্বল গুলাতে মাহফিল হতো, মাহফিল গুলাই ছিল পরশা। তো মাহফিলে দাওয়াত পেতো, যখন লোকজন পোস্টার পেতো, তখন তারা এরকম মাহফিলে মুভ করতো আর কি। তো একটা মাহফিলে একজন পীর আসবেন এরকম কিছু একটা, তো তিনি দাওয়াত পান, পোস্টারে দেখেন। তো তিনি দেখেন যে তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে আচ্ছা। মানে যে মাহফিলটা হবে। তো তিনি বিকালবেলায় রওনা দিয়ে চলে গেলেন। তখন পায়ে হেঁটেই মোটামুটি যাত্রা করতে হতো আর কি, এত রিক্সাও ওই জায়গায় ছিল না। ঢাকাতেই 82 সালে রিক্সা কয়টা ছিল কে জানে, আমি তো তখন জন্ম ওই নেই আসলে, যদিও বলতে পারবো না। তো তখন মফস্বলে রিক্সা তো প্রশ্নই ওঠে না। তো তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে দুটা বাড়ি ক্রস করে যেতে হইতো। এক একটা বাড়ি থেকে ডিস্টেন্স ছিল প্রায় 3.5 মাইল। তার মোটামুটি ওই বাড়িগুলোতে একটা বাড়িতে তার যাওয়া আসা প্রায় ছিল রেগুলার তার বাড়ি থেকে। তো যাই হোক, সে নিশ্চয়ই এদিন মানে আপনার মাহফিলে চলে যায়। তো মাহফিলে শুরু হয় সন্ধ্যার দিকে। আচ্ছা। তো সেটা এক্সটেন্ড করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। আচ্ছা। তিনি বললেন যে আমি মাহফিলে প্যান্ডেলের নিচে বসে আছি, এমন সময় খুব ঝড়ো বাতাস, মানে বাতাসটাতে ঠান্ডা, মানে বাতাসের ঠান্ডাতেই বুঝে যাচ্ছিল যে খুব বড় একটা ঝড় আসবে এখন, যে ঝড়টা খুব ভয়ঙ্কর ঝড় হবে, এরকম তার মনে হচ্ছিল যে এখনই সেফ সাইডে চলে যাওয়া দরকার। তো চিন্তা করতে করতে ঝড় চলে এসে পুরো প্যান্ডেল সব উড়িয়ে নিল। একটা মাথায় হচ্ছিল, তো প্যান্ডেলটা উড়ে গেল। উড়ে গিয়ে সে ঠিক কিছু দূরে একটা বিল ছিল, তো বিলের পাশে আপনার এই মাহফিল হলেই দেখা যেত যে ওই মুড়ি মুরকি, তারপরে মুরালি, সব মানে খাওয়া দাওয়ার দোকান পান বসতো আর কি, টুকরিতে। তো সে কি করলো, ওই দোকান থেকে কিছু নিয়ে খেলো, কারণ ওই মাহফিলের যে সিডনি সেটা দিতে নাকি আপনার ফজরের নামাজের আগে দিবে আর কি, এরকম কিছু একটা শোনা যায়। তো বলে যে এতক্ষণ তো ওয়েট করা যাবে না, ফার্স্ট প্যান্ডেল উঠে গেছে, আমাকে এখন বাড়ি থেকে যেতে হবে। তো সে ডিসিশন নিয়ে ফেলায় তখন যে না, আমি হালকা কিছু খেয়ে রওনা দিয়ে দিব বাড়িতে। 10 মাইল রাস্তা রাসেল ভাই, হেঁটে যাওয়া তো মুখের কথা না, অনেকক্ষণ হেঁটে যেতে হবে। তো সে কিছু জিনিস খেয়ে দিয়ে ওই জায়গা থেকে রওনা দিয়ে দেয়, কারণ ওইখানে তার পরিচিত কেউ ছিল না। যতটুকু বয়ান সে শোনার কথা সে শুনেছে, ওখান থেকে শোনার পরে সে ঘড়িতে দেখলো 3টা 1 বাজে। তখন সিকো ঘড়ি আসছে বাংলাদেশে, মানে বাংলাদেশে না, আমি কখন আসি যাই না, 3 বছর নতুন নতুন সিকো ঘড়ি তার হাতে এসছে আর কি। তো দেখে সে চাপ দিয়ে লাইট জ্বলে এরকম আর কি। তো দেখে সে বললো যে না, 3টা 1 বাজে, আমি রওনা দিব। বাড়ির দিকে রওনা দিচ্ছে সে। তো বাড়িতে যেতে গেলে তার ক্ষেতের মাঝখান দিয়ে যে আলগুলো আছে দিক দিয়ে হেঁটে যেতে হবে, কারণ যে রাস্তাটা আছে একটাই রাস্তা, মানে এছাড়া অন্য কোনো রাস্তা নাই। আচ্ছা। মাহফিলটা যে জায়গায় হচ্ছে, তো ক্ষেতের মাঝখান দিয়ে প্রায় আধা ঘন্টার বেশি সময় হাঁটার পরে তিনি একটা বাড়ি দেখতে পেলেন। তো বাতাসের তীব্রতা রাসেল ভাই খুব বেশি বেড়ে যায় ওই মুহূর্তে, প্রচন্ড বাতাস বইতে থাকে। তিনি কি করলেন, একটা বাড়ি দেখতে পেলেন। ওই বাড়িটার কাছে যাওয়ার পরে একটা ঢেবির মতো জায়গা পেলেন, এবং পাশে খড়ের যে স্তূপ, সুন্দর স্তূপ গুলো গ্রামের বাড়িতে দেখা যায়, সেই খড়ের স্তূপ পাশে দেখতে পেলেন। এমন সময় বৃষ্টি নামা শুরু হলো, গুড়ি থেকে প্রচন্ড জোরে বৃষ্টি, মানে মিডিয়াম, এত প্রচন্ড জোরে বলে কি, মানে এক দাঁড়াতেই সে মিনিটের মধ্যে ভিজে যাচ্ছে এরকম অবস্থা। তো সে একটা গাছের নিচে দাঁড়ালো, গাছের নিচে কিছুক্ষণ দাঁড়াতেই রাসেল ভাই বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় তার চোখটা পেছনের দিকে, মানে সে পেছনে ফেরার পরপরই দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তিনি একটা লোককে খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে ঠিক পেছনে, তার থেকে 20 ফিট দূরে হবে, হাইয়েস্ট 20 ফিট দূরে হবে। তো তিনি জিজ্ঞেস করলো যে এই বাড়িটা কোনটা, মানে এর আগেও তো তিনি এই জায়গা দিয়ে পাস করেছে, যে এই বাড়িটা তিনি আগে দেখেন নাই। তো জিজ্ঞেস করলেন যে এই বাড়িটা আসলে কোন বাড়ি, একবার দুইবার জিজ্ঞেস করলো, কিন্তু ওই লোকটা কোনো অ্যান্সারও নাই, ওই জায়গা থেকে নড়ছেও না, এমন ভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে ওখানে যদি কেউ ধাক্কা দিয়েও ফেলে দেয় উনি ওই জায়গায় করে থাকবে, মানে কোনো কথা বলে এরকম। কিছুক্ষণ জিজ্ঞেস করলো, প্রায় 4-5 বার জিজ্ঞেস করার পরও কোনো অ্যান্সার না পাওয়ার পরে উনি টিভিতে দেখলেন যে মেঘ, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব খুব বিদ্যুৎ চমকাচ্ছে। ওই জায়গাটা তার কাছে মনে হয় যে না, এই জায়গায় থাকলেও রিস্কি, কারণ ক্ষেতের মাঝখানে প্রচুর মানুষের বিদ্যুৎ চমকে মরে যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তো বললেন যে না, আমি এখন এই জায়গায়, তিনি নিজে চিন্তা করেন এই জায়গায় না বাড়ির ভিতরে ঢুকে একটা আশ্রয় তো পাবো, কারণ এখন রাত্রে 3টা 35-এর উপরে বাজে, 3:30-র উপরে বাজে, এত রাতে আমি কি করবো। উনি চিন্তা করলেন যে ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে ঢুকে যাবো। তো গাছপালা ক্রস করে, একটা আমরা গাছ ছিল নাকি, একটা আম গাছ ক্রস করে বাড়ির ভিতরে ঢুকে যাক, একটু উঁচু, বাড়িটা একটু উঁচু আর কি। তারপরে ওই বাড়ির দিকে ঢুকতে হাতের বাম পাশে ঘরটা পশ্চিম দিকে ছিল,
তো ঢুকতে সেই বাড়ি দিয়েছে আপনার ঘরের বাইরে যে বারান্দার মতো থাকে না, টিনের চালা দিয়ে বারান্দার মতো বসার লোক বসার জায়গাটা আর কি, সেই জায়গায় সে একটু আশ্রয় দেয়, গুটি হয়ে বসে। কারণ সে ভিজে একদম ভিজে শেষ হয়ে গেছিল, পায়ে কাঁটা টাদা লেগে আছে। তো কিছুক্ষণ থাকার পর তিনি খুব ভয় হয়েছিল। আসলে ভাই আপনাকে বলি, আসলে লোকটা খুব সাহসী ছিল, মানে ওই এলাকার মধ্যে তিনি অনেক সাহসী ছিল। যে কোনো কাজ, যে কোনো কিছু কেউ জিজ্ঞেস করার আগে বা কেউ হুকুম দেওয়ার সাথে সাথে সে করে দিত কাজটা। তো সেই মানুষ এখানে যে পাঠাচ্ছে যে আসলে কি নাকি জিজ্ঞেস করবে, কি নাকি মানুষ মনে করে এই জায়গায় চুপচাপ বসে থাকি, যদি জিজ্ঞেস করে তাহলে বলবো যে আমি অমুক বাড়ির লোক, মাহফিলে আসছিলাম, বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছি। কেমন চোরের মতো লাগছে তার নিজেকে। এমন সময় তিনি দেখলেন যে দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। যে ঘরের মধ্যে সে বসে আশ্রয় নিলেন সেই জায়গায় ঘরের দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। একটা ফাঁকে ওই বাতাসে বাড়ি খাওয়ার পর বাড়ি খাওয়ার সাথে সাথে যে হালকা ফাঁকা দেখা যাচ্ছিল, তাতে দেখা যাচ্ছে একটা কপি ভেতরে জ্বলছে। কি জানি মনে করে তিনি ঘরের ভেতরে ঢুকলেন। ঘরের দরজাটা মানে আস্তে করে খুললেন। উনি চাচ্ছিলেন যে যেহেতু ঘরের দরজা বাড়ি খাচ্ছে, হয়তোবা ঘরে কেউ নাই অথবা কেউ আছে জানেন না, তাকে জানানো দরকার বা জাগানো দরকার বা কিছু একটা বলা দরকার। তুই দরজা খুলতেই দেখলেন একটা বডি বেডের উপরে পড়া, একটা চোখ কাছর একটা বডি পড়া, পটকা গন্ধ, এবং বডিটার অর্ধেক আপনার পচে গেছে আর অর্ধেকটা পচে নাই, এরকম একটা বডি দেখা যাচ্ছে। এবং হাঁ করে আছে, মনে হচ্ছে যেটা মানে একটা মৃত বডিটা তো বুঝাই যাচ্ছে। এইটা দেখার পর রাসেল ভাই উনি ওই জায়গায় আর কি কিন্তু দাঁড় থাকতে পারে না। এত বাতাসের মধ্যে কপিটা নিবেন আর ডেড বডিটা পড়ে আছে, সে এক দৌড়ে বাড়ি যায়। বাড়ির আশেপাশে যে ঘরগুলো ছিল সবগুলোতে ঘরে নক করে। একটা ঘরে তালা পায়, বাকি সবগুলা ঘরের দরজা খোলা থাকে, কিন্তু একটা বান্দাও ঘরের ভেতরে পায় না। যে তাহলে এই পুরো বাড়িটা খালি আর এখানে একটা ডেড বডি করে আছে। তিনি ঘর থেকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে, যে ঢিবিতে আশ্রয় নিয়েছিল সেই ঢিবির থেকে আবার ব্যাক করে। ব্যাক করার পরে তিনি দেখলেন দূরে যে মানুষটা একটু বিদ্যুৎ চমকাচ্ছিল দেখতে পাচ্ছিলেন, সেই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছে। ওনাকে আবার জিজ্ঞেস করলো যে কি ভাই, এটা কোন বাড়ি? ভেতরে একটা মানুষ পড়ে আছে, ভেতরে একটা ডেড বডি পড়ে আছে। কিন্তু ওই লোকটা থেকে কোনো ধরনের সাউন্ড পাস পেলেন না। হাতের ডান দিকে হঠাৎ করে বাচ্চা খেলছে, এরকম একটা শব্দ আসতে থাকলো, বাচ্চারা খেলছে। বাচ্চাদের সাউন্ড কোথা থেকে আসলো, অবাক দৃষ্টি। তখন সে খুব মানে কান্নারত অবস্থায় জিজ্ঞেস করতে, এটা কোন বাড়ি, এটা কার বাড়ি, এটা কোন জায়গা? এটা জিজ্ঞেস করতে বলে ওইখান থেকে একটা বাচ্চাদের ভয়েস আছে তার দিকে, যে জানি না। এইটা শোনার পর উনি কি করে যে আর যাই হোক বৃষ্টিতে ভিজি আর যাই হোক আমি একটা দৌড় দিব। ক্ষেতের আইল দিয়ে রাসেল ভাই খুব দৌড়ানো খুব কষ্ট হচ্ছে। কোন আইলের দিয়ে কতটুকু দৌড়ালে কষ্ট করে দৌড়াইতে পারে, তারপর বৃষ্টি পড়ছে, আইলগুলো তো আপনার পুরো কাদায় হয়ে আছে, মানে পিছলা। তারপরে তিনি যতটুকু পারলেন দৌড়ে গেলেন। বলে যে এই বাড়ির থেকে আরো 3 মাইল পর আর একটা বাড়ি আছে। ওই বাড়িটা আবার তার যাওয়া আসা ছিল রেগুলার। ওই বাড়িটা না হচ্ছে পাটোয়ারি বাড়ি। তো সে ওই দিকেই মুখ করে, ওই পাটোয়ারি বাড়ির দিকেই মুখ করে সে দৌড় দিল আর কি। প্রায় মনে হচ্ছিল যে 1 মাইল দূর আমি হেঁটে ফেলেছি, মানে দৌড়ালাম। এখন হাঁটা শুরু করলাম, পিছনে বাড়িটা রেখে আসছি। আমি দেখলাম সামনে এই বাড়িটা পাটোয়ারি বাড়ি, আমি চিনে গেছি। মানে সে বলছে যে আমি অনেক দূর সামনে চলে আসছি, এখন আর আমার কোনো রিস্ক নাই। আমি দৌড়ে গিয়া ওই পাটোয়ারি বাড়িতে এক পরিচিত লোক ছিল আর কি, সেই পরিচিত লোকের সাথে দেখা করবে, ঘরে ঢুকবে। তো সে বাড়ির ভিতরে ঢোকার পরে সেই স্ট্রাকচার না ভাই, একটু আগে যে বাড়িতে সে ঢুকেছিল একই স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। সে ঘুরে ওই জায়গায় আবার আসছে। আসার পরে সে সেই ঘরটাতেই ঢুকলো, মানে সেই ঘরের সামনেই আসলো যে ঘরের সামনে একটু আগে সে আশ্রয় নিয়েছিল। চলে আরে হ্যাঁ, আমি তো এত দূর দৌড়ে আসলাম, আমি কি আবার একই জায়গায় আসলাম? এটা কিভাবে সম্ভব? আমি তো ওই বাড়ি রেখে সামনে দিকে দৌড় দিছি, আমি আবার এখানে কিভাবে আসলাম? তার কাছে খুব অবাক লাগতে থাকলো। এবং সবচেয়ে বেশি অবাক লাগার সাথে সাথে সে এত জোড়া পড়ছে, এত সুরা পড়ছে, কিন্তু কোনো কিছুতেই তার এই ভয়টা যাচ্ছে না, কোনো কিছুতেই কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এমন হতে পারতো দোয়া পড়ছে সে অজ্ঞান হয়ে গেল, এমন হতে পারতো কোনো বিপদ আসছিল সরে যাচ্ছে বা কিছু। তার কাছে কোনো বিপদও আসছে না, কিন্তু এমন অবস্থা যে তিনি এটা থেকে মানে মুভও করতে পারছে না, সরতেও পারছে না। সেই ঘরের মধ্যে আবার ঢুকলো, সে চেক করার জন্য ঢুকলো যে এটা কি সে একই ঘর। সে ঘরে ঢুকলো, দেখলো যে এবার সেই ডেড বডিটাই মানে টকির উপর পড়ে আছে, কিন্তু পুরো ডেড বডিটা কাপড়ে মুড়ানো। যে বডিটার মাথাটা খালি বের হয়ে আছে, কাফনের মানে লাশের মতো দেখা যাচ্ছে, খালি মাথাটা বের হয়ে আছে। আর ওই কপির আলোতে দেখা গেল যে লোকটার চোখ বন্ধ, কিন্তু উনি বিড়বিড় করে একটা কথা বলছে। কথাটা এরকম যে ভাই আমাকে একটু কবরটা দিয়ে যা, আমার এখানে খুব খারাপ লাগছে, আপনি কবর না দিয়ে যায় না। এই কথাটা শোনার পর উনি ওই জায়গা থেকে একদম হুড়মুড় করে বের হয়ে যায়। এই হুড়মুড় করে বের হওয়ার পর তিনি 2-3 বার কাতায় পিছলিয়ে পড়েন। সে আবার সেই ঢিবির কাছে যায়, সেই ঢিবির কাছে যে একই জায়গায় একই বাড়িতে আবার ফেরত এসেছে। এবং সেই যে বিদ্যুৎ চমকাচ্ছে, আসল ভাই আমি আপনাকে বলি, সেই লোকটা আবার ওই জায়গায় দাঁড়িয়ে, সে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে যেই জায়গায় যে অবস্থায় ছিল। এই অন্ধকার মুখ, এই অন্ধকারের ভিতরে, এই বৃষ্টির জন্য দিনে মানে রাতের বেলা তার এই জিনিসগুলো সে ফেস করছে। এমন সময় লোকটাকে জিজ্ঞেস করলো, আমি কোন বাড়িতে আসছি, আমি কিভাবে মুক্তি পাবো, কিছু একটা বলেন, আপনি তো কিছু বলতেছেন না। তখন ওই লোকটা বললো যে আপনি কবর দেওয়া ছাড়া যেতে পারবেন হয় বাড়ি থেকে। কবরটা দিয়ে তারপরে চলে গেল। তারপরে সে ঘরে গেল। ওই ডেড বডিটা, তখন আমি একটু জিনিস স্কিপ করে গেছি, যে ডেড বডিটা তখন বলেছিল যে কবরটা দেবেন আপনি আমার ঘরের পেছনে, একটা লাঙ্গল রাখা আছে, সেই লাঙ্গলের সাথে একটা কোদাল বাঁধা আছে, কোনো মতে আমাকে মাটিটা দিয়ে যা। এটা সে বারবার বিড়বিড় করে বলছিল, কোনো মতে আমাকে মাটি দিয়ে যা। তো উনি বললো যে এই বৃষ্টির মধ্যে আমি কবর কিভাবে খুঁড়বো? তো তখন তিনি ঘরের পেছনে কবর খুঁড়তে গেল, বলে যে আমি কোনো মতে সাহস নিয়ে কবর খুঁড়ছি, এবং কবরটা অটোমেটিক খুব সুন্দর করে মাটি উঠে আসতেছে।
এবং যে মাটিগুলা পড়তেছে ওখানে পানি পর্যন্ত জমতেছে না, এত সুন্দর করে হচ্ছে। গাছের নিচে কবর, আমি মোটামুটি কোনো মতে কবরটা খুঁড়ে ওনাকে হাতে নিই, ডেড বডিটা হাতে নিই। এত হালকা ডেড বডি আমি কখনো, মানে আমি কিভাবে ধরতেছি আমি নিজেও জানি না। একটু আগে দেখলাম এই ডেড বডির উপরে কোনো কাপড় নেই, এখন দেখলাম এটা কাফনের কাপড় চলে আসছে। আমি গিয়ে কোনো মতে ডেড বডিটাকে কবরের ভিতরে কবরস্থ করি, কোনো মতে মাটি চাপাতে আমি বের হয়ে এসে ক্ষেতের মাঝখানে বলে এরপর আমার আর কিছু মনে নাই। এতটুকু আমার মনে আছে। সকালবেলা যখন ঘুম ভাঙে, কয়টা বাজে সেটা আমি খেয়াল করিনি, কিন্তু এই ক্ষেতের মাঝখানে গত রাতের বৃষ্টির কারণে ক্ষেতের মধ্যে প্রচুর পানি জমেছিল রেসিপি। তো পানিগুলা আপনার যাদের ক্ষেত তারা মনে হয় পানিটা বের করছে আর কি, টাইলের পাশ দিয়ে মাঝখান দিয়ে ক্যানেল করা, তো পানিগুলা বের করছে। বা পানি বের করার জন্য আস্তে করে মাটি কেটে দিচ্ছে যাতে পানিটা বের হয়ে যায়। তো একটা লোক বলছে কি ব্যাপার, রাত্রেবেলা কি মদ খাইছিলেন কিনা যে আপনি এরকম হয়ে পড়েছিলেন? তো সে কোনো মতে উঠে মাথা ঘুরে থাকে, তার শরীর প্রচন্ড জ্বর এসে যায়। সে জিজ্ঞেস করতে থাকে এখানে যে বাড়িটা ছিল বাড়িটা কই? ওই বাড়িতে কাছেই একটা ক্ষেতের মাঝখানে ঢোকে করে। বলে যে কোন বাড়ি? এখানে তো কোনো বাড়ি নেই। মানে বলে যে তাহলে পাটোয়ারি বাড়িটা কত দূরে? বলে পাটোয়ারি বাড়ি থেকে 2.5 মাইল দূরে, যেখানে আছে সেখান থেকে 2.5 মাইল দূরে। যে বাড়িটার কথা তিনি বলছিলেন, যে বাড়িটার উদ্দেশ্যে তিনি রাতে রওনা দিয়েছিলেন, সে যে আবার ব্যাক করবে, যাবে কবরটা দিল, মানে খালি ক্ষেত আর ক্ষেত, অনেক ক্ষেত, ধানের ক্ষেত। তুমি বলে যে তাহলে আমি রাতের বেলায় কোন বাড়িতে ঢুকলাম? এরপর থেকে তিনি কখনো রাতের বেলা মাহফিলে মুভ করতেন না। কিন্তু উনি যেটা বললো যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই যে ডেড বডিটা পড়েছিল, আমার কাছে মনে হচ্ছে যে লোকটাকে আমি বারবার বিদ্যুৎ চমকানো অবস্থায় দেখেছি, এটা সেই লোকটারই হয়তো বা ডেড বডি। হয়তো উনি চেয়েছেন যে আমার এখানে কবর হওয়া দরকার, কিন্তু কবর হয়েছে যে কবরটা কোথায়? আমি তো সারাটা বাড়ি আমি যে দেখলাম যেখানে নিশ্চিন্ন কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। ওই পাটোয়ারি বাড়ি ঠিকই আমি বাড়িতে যাওয়ার পর পেয়েছি, আমাকে একটা লোক এগিয়ে দিয়েছে, পাটোয়ারি বাড়ি আমি ঠিকই পেয়েছি রাসেল ভাই। কিন্তু যে বাড়িতে তারা এত রাত্রেবেলা ওই দিন রাত্রে এত বড় ইনসিডেন্ট করলো, সেই বাড়িটা আসে। এটাই ছিল রাসেল ভাই। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু বলি যে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম, বাট এটা আপলোড হয়নি এখনো পর্যন্ত। তো আমরা সেকেন্ড একটা ভিডিওতে যাব। তো আপনারা আমাদের যে ভূত এফএমের যে পেজটা আছে সেই পেজে আপনারা থাকবেন, এবং আপনারা আজকে তো ডেফিনেটলি বুঝে যাবেন যে কোনটা অরিজিনাল পেজ, বিকজ আমরা ওইখান থেকে কিছুক্ষণের মধ্যে যখন ব্রেকে যাব সেই ব্রেকের সময় আমরা ভিডিওটা করবো। এবং আপনারা সবাই আমরা লাইভ ফেসবুকে আসবো, আপনারা যারা কথা বলতে চান তখন কথাও বলতে পারবেন। তো রেডি থাকেন, আমি তার মাঝখানে একটা ঘটনা পড়ে শোনাই আপনাদেরকে। অ্যান্ড আমাদের এইখানে ইন্টারনেটের একটু ঝামেলা ছিল, দ্যাটস ওয়াই আমরা বিদ্যুতের মাঝখানে একটু ঝামেলা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের SMS করছেন, সেই SMS গুলো না আমি এসেই পড়বো। এখন আমি চটপট একটা ঘটনা পড়ে শোনাই আপনাদেরকে। আর এই ঘটনাটি হচ্ছে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। তো কি সেই ঘটনা পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম নুসরাত, আমার বাসা রাজশাহীতে। আমি আপনাদের সাথে এখন একটা স্টোরি শেয়ার করব। স্টোরিটা আমার ফ্রেন্ড সাদিকাকে নিয়ে। আচ্ছা, সাদিকার ঘটনা সম্ভবত আমরা পড়েছিলাম, আমরা সাদিকার ঘটনা তার পরের ঘটনাটি পড়বো। সরি, যে ঘটনাটি শোনাবো আপনাদেরকে, এই ঘটনাটিও অনেক আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং অবশ্যই আপনারা কিন্তু আমাদের জানাবেন যে আপনাদের এই ঘটনাগুলো যেগুলো আমরা পড়ে শোনাই আপনাদেরকে কেমন লাগে। তো আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনায়, এবং এই ঘটনাটি যিনি আমাদের পাঠিয়েছেন তিনি লিখছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। শুরুতেই সরি বলছি বাংলিশে টাইপ করার জন্য, বাট আই হ্যাড নো আদার অপশন, বিকজ আমার যে সফটওয়্যার সেই সফটওয়্যারটা আমার পিসিতে সাপোর্ট করছে না, এবং ফর সাম রিজন আমি পাচ্ছি না যে কেন, সেটা আই ক্যান ফিগার আউট। সো এনিওয়ে, অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ঘটনা শেয়ার করবো, বাট কিছু প্রবলেমের কারণে আই কুডন্ট শেয়ার। I'm Bond. This is my secret name. Studying in একটা ইউনিভার্সিটির নাম দিয়ে দিয়েছেন, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অ্যান্ড নাও আই এম গোয়িং টু শেয়ার একটা স্টোরি যেটা তার ফ্রেন্ডের, এবং তিনি সেটা বলছেন যে তার ফ্রেন্ড নিষেধ করেছেন তার নামটা বলতে, এবং আশা করি ঘটনাটা সবার ভালো লাগবে। ঘটনাটি ঘটে 2016-র মাঝামাঝি সময় ঢাকা সিটির কোনো একটা মেডিকেল কলেজ হসপিটালে আমার ফ্রেন্ডের বাবাকে অ্যাডমিট করা হয়, অ্যান্ড হি হ্যাড হার্ট অ্যাটাক। এবং আমার ফ্রেন্ড সারাদিন অনেক কারণেই বিজি থাকার জন্য রাতের বেলায় থাকার ডিসিশন আমি নেই, অ্যান্ড মেডিকেলে সারাদিনই ওর আদার্স রিলেটিভরা থাকতো। ফার্স্ট ডেতে রাতে থাকার ডিসিশন নেয়। আচ্ছা, সারাদিন বিজি থাকার কারণে ফ্রেন্ডই রাতের বেলায় থাকার ডিসিশন নেয়, এবং সারাটা দিন ওদের রিলেটিভরা থাকতো। ফার্স্ট ডেতে নর্মাল ওয়েতে সবকিছু কাটে। সেকেন্ড ডে থেকে ঘটনাটা শুরু হয়। এসে তার বাবার জন্য ফিল্টারের পানি আনতে ওয়ার্ডের বাইরে যায়, অ্যান্ড যেখানে পানি পাওয়া যাবে সেখানে গিয়ে একটা মেয়ের সাথে দেখা হয়। তার মেয়ে এটা কিছুটা ডিস্টার্ব ছিল, যা দেখে বুঝে ফেলেছে সে ফুললি আনকনসিয়াস মাইন্ডে ছিল মেয়েটা। এটা দেখে আমার ফ্রেন্ড ঠিক বুঝে উঠতে পারলো না যে কোথাও কথা বলা উচিত কিনা, বিকজ
অনেক দেখে কিছুটা ওকে দেখে কিছুটা ভালো লাগছিল তার, ভালো লেগেছিল তার। আচ্ছা, স্পেলিংয়ে অনেক ঝামেলা আছে ভাইয়া, পথে একটু কেয়ারফুলি লিখবেন। সে ভেবে চিনতে ঠিক করে ফেলার আগেই মেয়েটি পানি নিয়ে চলে যায় ওখান থেকে। এরপর আর কিছু না ভেবে আমার ফ্রেন্ডও পানি নিয়ে রুমে চলে আসে। আসল ঘটনার সূত্রপাত এখানে। সেই রাতে আমার ফ্রেন্ড স্বপ্নে দেখে সে মেয়েটাকে, এবং সে দেখে অনেক বড় একটা মাঠের মাঝখানে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে এবং ইশারা দিয়ে আমার ফ্রেন্ডকে ডাকছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, বাট জিনিসটা সেরকম সিরিয়াসলি ভাবে সে নেয় না। ও ভাবে যে হঠাৎ একটা মেয়েকে দেখছে বলে মেবি এরকম হচ্ছে, অ্যান্ড তার ওপরে আবার বাবার এই কন্ডিশন ছিল। নেক্সট মর্নিংয়ে সে ইউনিভার্সিটিতে যায় এবং তার অ্যাজ ইউজুয়াল রেগুলার অ্যাক্টিভিটিস শেষ করে সন্ধ্যায় এডিএন মেডিকেলে যায়। সে স্টেয়ার দিয়ে অর্থাৎ সিঁড়ি দিয়ে উপরে উঠছিল এবং সেলফোনে সে কথা বলছিল। সাডেনলি সে দেখে যে একজনের সাথে তার দেখা হয় এবং তাকে দেখেই সে বুঝতে পারে যে লাস্ট ডেতে সেই মেয়েটাই, অর্থাৎ লাস্ট নাইটে সেই মেয়েটাই ছিল সেখানে, এবং সেই মেয়েটাকে সে আবার দেখছে। হঠাৎ করে এভাবে সামনে পেয়ে কিছুটা হিমশিম খেয়ে গিয়েছিল সে। কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। কিছু বলে ওঠার আগেই মেয়েটা সরি বলে পাশ কাটিয়ে চলে যায়। এরপর আর কোনো উপায় না দেখে আমার ফ্রেন্ডও চলে যায় তার বাবার কেবিনে। সেদিন আর কিছু ঘটেনি ওর সাথে। থার্ড ডেতে যখন সে মেডিকেলে যায়, তখন যেতে যেতে সে ভেবে নেয় যে সেদিন যদি ওই মেয়েটার সাথে দেখা হয়, দেন সে ডিরেক্টলি কথা বলবে তার সাথে। কেবিনে গিয়ে তার বাবার সাথে কয়েকটা কথা বলার পর সে তার বাবার কয়েকজন ফ্রেন্ড আসলো এবং তাকে দেখতে। তো আমার ফ্রেন্ড তাদেরকে কেবিনে রেখে বের হয়ে আসে, অ্যান্ড এবং কোথায় যাবে ভেবে পায় না, এবং না ভেবে এক সময় সে কোনো একটা ভাবে ছাদে চলে যায়। টাইমটা ছিল তখন মোরালেস 6:30 থেকে 7টা, গরমের সময় সামারের টাইম, এবং সেই কারণে তখন ফুলি টার্ক হয়ে যায়নি চারপাশে। ছাদে গিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করার এক পর্যায়ে এসে দেখতে পায় এক কোণায় ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। সে সামনে গিয়ে কথা বলতে যাবে, তখনই মেয়েটা সরি বলে আবারও আগের দিনের মতোই সে ধাক্কা খাওয়ার জন্য সরি বলে, এবং এই ভাবেই তাদের কথা বলা স্টার্ট হয়। এভাবে করে ওদের রেগুলার মেডিকেলে মিট করতো তারা, এবং অনেক তাদের মধ্যে কথা হতো, গল্প হতো। খুব কম টাইমেই ওরা খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়। বাট মোস্ট ইন্টারেস্টিং যে পার্টটা, সেটা হচ্ছে মেয়েটার নাম্বার আমার ফ্রেন্ডের কাছে ছিল না, অ্যান্ড মেয়েটা আমার ফ্রেন্ডকে বলেছিল যে সে কোনো সেলফোন ইউজ করে না। ও আরও বলেছিল যে এই মেডিকেল কলেজেই সে স্টাডি করে, বাট ও নিয়ে সেটা বলেনি। এমনকি ওই মেয়েটার সাথে আমার ফ্রেন্ডের ফুল ডে কোনো রকম কমিউনিকেশন হতো না, বিকজ আগেই বলে দিয়েছি যে ফুল ডে আমার কলিগ স্টাডিতে বিজি থাকতো। দ্যাটস ওয়াই সে সন্ধ্যার আগে ফ্রি হয়ে যেত, অ্যান্ড আমার ফ্রেন্ড এই ব্যাপারটা তাকে করলে কোনো প্রেশারও দেয়। তো কীভাবে করে কয়েকদিন যাবার পরে সে রিয়েলাইজ করতে পারে যে সে ওই মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছে, অ্যান্ড তাকে জিজ্ঞেস করে, এবং সে আমাকে জিজ্ঞেস করে যে তার কি করা উচিত। আমি ওকে সাজেস্ট করি যে এই কথা বলে দেওয়ার জন্য। সো সে ডিসাইড করে যে সে ওই দিনই মেডিকেল কলেজে গিয়ে যখন ওর সাথে দেখা হবে তখন সে বলে দেবে যে সে তাকে লাইক করে। যেই ভাবা সেই কাজ, সেদিন মেডিকেলে যায় এবং ওদের মিট হতো রেগুলার ছাড়ের ওই প্লেসটাতেই, এবং ঠিক 6:45 সেদিনও মেডিকেলে রিচ করে 6টা দিকে, এবং সে ভাবতে থাকে যে কিভাবে করে কথাগুলো সে গুছিয়ে বলবে ওকে। এরই মাঝে ডক্টর এসে জানায় যে তার বাবাকে নেক্সট মর্নিংয়ে রিলিজ করে দেওয়া হবে। সো এটা নিয়ে সে একটু টেন্সড হয়ে পড়ে, বিকজ ওই মেয়েটার সাথে তার সন্ধ্যা ছাড়া দেখা হয় না, অ্যান্ড আজ যদি ওকে সব কিছু বলতে না পারে, দেন কাল থেকে আর কোনো কন্ট্যাক্ট করা পসিবল হবে না। সো 6:45 জন্য ওয়েট না করেই ছাদে চলে গেল সে, এবং ছাদে চলে গেল, এবং সে ওখানে তাকে পেল না। ভাবলো হয়তো ক্লাসে আছে, এটা ভেবে ক্লাসরুমের দিকে গেল ওকে খোঁজার জন্য। এই ফার্স্ট সে ক্লাসের ফ্লোরে আসলো। কয়েকটা রুম, কয়েকজন স্টুডেন্ট এবং থাকলেও ম্যাক্সিমাম রুমই লক করা ছিল, বিকজ ক্লাসগুলো যখন শেষ হয়ে যেত এবং 5টার মধ্যে সেটা শেষ হয়ে যেত।
আর একটু সামনে এগিয়েই এক জায়গায় দেখে কয়েকজন স্টুডেন্ট মিলে এক জায়গায় সার্কেল হয়ে দাঁড়িয়ে থেকে কি যেন দেখছে। ও ইন্টারেস্টেড হয়ে যায় এবং সে সামনে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে যেতেই সে বুঝতে পারে যে কেউ একজন মারা গেছে অ্যান্ড সবাই তাকে দেখছে। যদিও মেডিকেলে মারা যাওয়া ব্যাপারটা খুবই ন্যাচারাল, তবুও ও একজনকে জিজ্ঞেস করলো যে কে মারা গেছে। ছেলেটি রিপ্লাই দিয়ে পড়লো, সে ছেলেটি জানালো যে ওদের এক ক্লাসমেট মারা গেছে। মারা যাওয়ার কারণ জানতে চাইলে সে বলল যে আজ কয়েকদিন আগে ওর একটা রোড অ্যাক্সিডেন্ট হয় অ্যান্ড সেদিন থেকেই ও এখানে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল অ্যান্ড আজ কিছুক্ষণ আগে মারা গেছে। কথাটা শুনে খারাপই লাগলো আমার ফ্রেন্ডের। ওখানে সবাই ওকে মানে দেখলো যে ওখানে কাজ ছিল, তো ও দেখতে চাইলো ডেড বডিটা অ্যান্ড ওখানে একজন তাকে সামনে নিয়ে গেল। মুখের কাপড়টা সরানো ছিল, ওর ফেসটা অনেকটাই ফেড হয়ে গিয়েছিল, যা দেখে একটু অন্যরকম ফিল হচ্ছিল। বাস এই ফেসটা কিছুটা ওই মেয়েটার মতো ছিল যাকে ও পছন্দ করতো। ও ভাবলো এক্সট্রা টেনশন করার জন্য মেবি এরকম মনে হচ্ছে ওর। এই কারণটা সে মেয়ের সাথেও লাস্ট কয়েকদিন রেগুলার অনেকটা টাইম সে স্পেন্ড করেছে, গল্প করছে। দেন সে কিভাবে আইসিইউ থাকতে পারে ফর দ্য লাস্ট ফিউ ডেজ সে নাকি আইসিইউতে ছিল। যাই হোক, ওর কিছুটা ভাবতে না পেরে, ওর এর বেশি কিছু ভাবতে না পেরে ছাদে চলে যায় অ্যান্ড ভাবে যে 6:45 ওই মেয়েটা ঠিকই ছাদে আসবে। জাস্ট 6:45 পাশে এসে দাঁড়ালো ওই মেয়েটা। আমার ফ্রেন্ড অনেক হ্যাপি হয়ে গিয়েছিল ওকে দেখে অ্যান্ড সাথে সাথে তার সাথে কথা বলাও শুরু করে দিয়েছিল অ্যান্ড নিচে যা যা দেখেছিল তার পুরোটাই বললো ওকে। আমার ফ্রেন্ডের কথা শেষ হবার পর মেয়েটা তার মুখ ফিরিয়ে সামনে তাকালো এবং বললো যে নিচে যা দেখেছো সবই সত্যি। এবং সে জানালো যে তাকে তার ভালো লেগেছে এবং সে বলে সেটা হচ্ছে ভালো থেকেন অ্যান্ড আমাকে মনে রেখেন। এটা বলেই সে সাডেনলি চোখের সামনেই ভ্যানিশ হয়ে যায়। সিচুয়েশনটা এরকম ছিল যা দেখে আমার ফ্রেন্ড আর নিজেকে ঠিক রাখতে পারেনি, সো সে সেন্সলেস হয়ে যায়। সাথে সাথে তার সেন্স আসার পর সে নিজেকে দেখতে পায় যে তার বাবার কেবিনে সে শুয়ে আছে অ্যান্ড জানতে পারে যে অনেকক্ষণ ধরে ওর সেলফোনে কল রিসিভ না করার কারণে মেডিকেলের ওয়ার্ড বয়রা অনেক সার্চ করার পর ওকে খুঁজে পায় ছাদের এক কোনায়। সে অনেকক্ষণ ধরে পুরো ঘটনাটা বোঝার ট্রাই করার পরেও সব কিছু কেমন যেন ঘোলাটে মনে হচ্ছিল তার কাছে, এবং তার কাছে বেশি সে এবারে আর বেশি ঘাটায় সেই ব্যাপারটা নিয়ে। বাট সেদিনের পর থেকে ও মাঝে মাঝে এই স্বপ্নে ওই মেয়েটাকে দেখতে এবং ওই মেয়েটার কাছে এসে মেয়েটা সেই হেসে তাকে বলতো যে আমাকে মনে রাখার জন্য থ্যাঙ্কস। আমার ফ্রেন্ড আমাকে ঘটনাটা বলেছিল অ্যান্ড এটাও বলেছিল যে সে কোনো এক কারণে এটা নিজেই শেয়ার করতে পারবে না, সো আমি ওর পারমিশন নিয়ে আমি শেয়ার করলাম। থ্যাঙ্কস রাসেল ভাই, এটা আমার শেয়ার করার জন্য। আমার আরও কয়েকটা ঘটনা আছে, সময় পেলে নেক্সট টাইমে আমি লিখে পাঠাবো। অবশ্যই খুব চমৎকার একটা ঘটনা, এবং নেক্সট টাইম প্লিজ বাংলায় লিখবেন। পুরোটা যদি বাংলায় লেখেন তাহলে মানে আইড বি রিয়েলি গ্রেটফুল যে আপনি মানে স্পেলিং মিস্টেক হওয়ার সম্ভাবনা কম বাংলায়, অ্যান্ড আমার পড়াও অনেক সুবিধাজনক। পুরোটা বাংলায় লিখে খুব ভালো হয় সবার জন্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেটা করবো সেটা হচ্ছে ছোট একটা বিরতিতে চলে যাবো, কারণ আমাদের লাইভে যেতে হবে। ফেসবুক লাইভে আমরা বলেছিলাম, অ্যান্ড ফেসবুক লাইভে যে আপনাদের সাথে কথা হবে সেখান থেকে আপাতত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাদের সাথে একটা ছোট্ট বিরতি নিতে পারি। এবং তো আমরা একটা লাইভ কলে যাবো, আমি জানি না, আচ্ছা ইউএসএ থেকে রাইট। তো আমরা ইউএসএ একটা কলে চলে যাবো, আমাদের লাইভ আমরা কলে চলে যাবো আমাদের একজন লিসনারের সাথে, তার সাথে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যালো, হ্যালো রাসেল ভাই। জি হ্যালো। নূপুর বলছিলাম মেরিল্যান্ড থেকে। ওকে, সো আপনার অ্যাড্রেসটা একটু বলুন সবাইকে। আপনার আশেপাশে যারা আছেন তারা সবাই জানতে পারবেন তাহলে। ইয়া আমি মেরিল্যান্ড থেকে বলছি। আমি এখন অফিসে ব্রেক সার্ভিস শুনছি। আচ্ছা, জি। আমি মেডিকেল রিভিউ অর্গানাইজেশনে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। করতে তো মিস হয়নি যে ফ্রাইডেতে আমি বুথ অ্যাটম লাইভ মিস করি। ওকে, দ্যাটস গ্রেট। বাট আমি অপেক্ষা করছি যে আপনি কথা বলছেন অনেক চমৎকার করে। আপনি যে প্রফেশনে আছেন সেখানে আপনার অনেক ধরনের এক্সপেরিয়েন্স থাকার কথা। তো আপনার ঘটনা আমরা কবে পাবো তা আগে বলেন। আমি অ্যাকচুয়ালি একটা দাদার কাহিনীটা শেয়ার করতে চাচ্ছিলাম, বাট আমি চাচ্ছিলাম যে উনি তো ভিকটিম, উনি আমাদের কাছে খুবই স্পষ্টভাবে হেল্প চাইছে এবং
এই জিনিসটা ফেস করতে, বাট আমি চাচ্ছিলাম যে ওই জায়গাটায় গিয়ে আমি কিছু ভিডিও এবং ছবিটা আপলোড তুলে তারপরে আমি লাইভে বা আপনাদের সাথে শেয়ার করবো, ইমেলেই হোক যেভাবেই হোক। আমি চাচ্ছিলাম যে ওই প্লেসটা ছবিটা এবং ভিডিওটা নিয়ে আসার জন্য। প্লিজ কবে পেতে পারি আমরা? অ্যাকচুয়ালি আমি একটু বিজি, দ্যাটস ওয়াই যেতে পারিনি, বাট ডেফিনেটলি আই উইল বি সেন্ট মেবি নেক্সট মান্থ। থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে চাই, করুন আর নাই করুন, বাট অবশ্যই অবশ্যই যার সাথে এই ব্যাপারগুলো প্যারানর্মাল কাহিনী ঘটে তারাই ফিল করে যে ব্যাপারটা কেমন। কেউ বিট করুক আর না করুক, বাট জিনিসটা অবশ্যই হয়। আমরা দেখি না দেখে যে জিনিসটা ইনভিজিবল বা বিলিভ করার না, এরকম কোনো ব্যাপার নাই। আপু আপনাকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা এই প্রোগ্রামের জন্য। আমার খুবই 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 প্রিয়। থ্যাংক ইউ সো মাচ। নেভার মিস। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ নাইস ডে। আমরা কথা বলছিলাম নূপুর ভট্টাচার্যের সাথে এবং তিনি লাঞ্চ টাইমে বা ব্রেকে তিনি বেরিয়ে আসলে আমি যত শুনি আমার বন্ধু বান্ধবের কাছে যে ভূতাশ্রম যখন হয় তখন মোটামুটি জুম্মার নামাজ শেষ হয়ে যায়, এরকম সময় ভূতাশ্রম শুরু হয়, মানে আমেরিকার কথা বলছি আমি। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনি কিন্তু চাইলে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, মানে মানে আপনি যেখানে থাকেন, মানে ওয়াইড এভার ইন দিস ওয়ার্ল্ড, আপনি যেখানেই থাকুন না কেন, আমরা আপনি ভূতাশ্রমের সাথে সামহাউ কানেক্টেড এবং আপনাকে ইচ্ছে বলা মাত্র আমরা আপনাকে কল করবো এবং আপনার সাথে কথা বলবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাদ্দাম খান, আমি এসেছি উত্তরা থেকে। জি, আমি লিসেনারদের কাছে একটু সরি বলে নিচ্ছি বিকজ আমি খুবই সিক, হয়তোবা অনেক কাশি হয়েছে, হয়তোবা ঠিক আছে, আপনার ঘটনায় চলে যায় প্লিজ। ওকে। তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে, সেটা হচ্ছে রাজবাড়ি দালিয়াতে। আমার টিচার একটি স্টোরি, এটা আমাকে বলেছেন আমার এক ফ্রেন্ড, যার নাম বলছে। তো আমি স্টোরিতে চলে যাচ্ছি। আমার টিচারটা ছিলেন হচ্ছে মানে প্রায় এটা 22 কিংবা 23 বছর আগের স্টোরিটা। তো আমার টিচারটা উনি তখন মানে খুব বাহিরে চলাফেরার অভ্যাসটা ওনার ছিল। তখনই রাতে চলাফেরাটা একটু বেশি করতেন। তো আর প্রতিদিনের মতো উনি সেদিনও যান পালিয়াকান্দি নামক ওই আমাদের ওই পাচারটাতে। তো ওখানে যাবার পর উনি হচ্ছে প্রায় রাত তখন 2টো হবে এরকম একটা টাইমে উনি ব্যাক করেন ওনার ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিয়ে। উনি যখন ব্যাক করেন ওই টাইমটাতে আসলে ওনার গ্রামের ওনার যখন বাড়িতে ফিরতে ঠিক আসতে রাস্তায় একটা শ্মশান পড়ে। ওই শ্মশানে এখনও ওখানে মানুষ পোড়ানো হয়। তো এবং ওখানে প্রতি বছর মেলা হয়। উনি যখন ওই রাস্তা দিয়ে আসছিলেন হঠাৎ করে শ্মশানের পাশে উনি দেখতে পান যে মেলা হচ্ছে, মানে মেলা কিন্তু অনেক লোকজন ওখানে আনন্দ ফুর্তি করছে। তো উনি আসলে নিজের কিউরিসিটা করতে না পেরে উনি ওখানে ঢুকে যান যে দেখি ওখানে কি হয়। তো উনি ভিতরে যান এবং ভিতরে গিয়ে উনি দেখতে পান যে অনেক অনেক দোকান বসছে। তো উনি আসলে এর মধ্যে ভিতরে গিয়ে ওনার 2-3 জন পরিচিত লোকের সঙ্গে ওনার দেখা হয়ে যায়। তো উনি ওখানে অনেকক্ষণ আড্ডা দেবার পর হঠাৎ করে উনি দেখে যে চারিপাশে যত লাইটগুলো ছিল সব বন্ধ হয়ে যায় অটোমেটিক। তো এর মাঝে 2জন লোক ওনাকে এসে বলে যে তুমি কি এখন যেতে পারবা? তো উনি আসলে ওই টাইমটাতে একটু নার্ভাস হয়ে যায় যে কী ব্যাপার, আমি এতক্ষণ কি মানে কিসের মধ্যে ছিলাম আমি বুঝতে পারলাম না যে এরকম একটা অবস্থা। হঠাৎ করে আমি দেখলাম চারিপাশে কত মানুষজন, আলো জ্বলছে, হঠাৎ করে এরকমটা হয়ে গেল। তিনি আসলে একটু ভয় পেয়ে যান। উনি ওই লোককে বলে যে হ্যাঁ আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। তো ওই লোকটা ওনাকে নিয়ে এগিয়ে দিয়ে আসতে চায়। তো কিছু দূর যাবার পর ওই লোকটা ওনাকে বলে যে আচ্ছা এখন কি তুমি যেতে পারবা? তো তখন উনি বলে যে না আমাকে আরেকটু এগিয়ে দিয়ে আসুন। দেন আবার উনি কিছু দূর এগিয়ে দেন এবং এরপর আবার বলে যে তুমি কি এখন যেতে পারবা? তো উনি বলে যে না। এভাবে যেতে যেতে ওনার যে বাড়িটা, ওনার বাড়ির সামনে কবরস্থান আছে, ওখানে এলাকার যে মানুষগুলো মারা যান তাদের দাফন করা হয় ওখানে। তো উনি ওখানে যেই ওই পর্যন্ত এসছে তখন হচ্ছে ওই লোকটা আবার আমার ওই টিচারটাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি এখন যেতে পারবা? তখন আমার টিচার বলছে যে না প্লিজ এত দূর যেহেতু এসছেন আর একটু আসেন। তখন ওই লোকটা বলছে যে না আমি তো আর যেতে পারবো না। তখন ওই টিচার উনি অ্যাকচুয়ালি দৌড়ে গিয়ে ওনাকে চাপতে ধরে যেন প্লিজ আমাকে আরেকটু দিয়ে আসুন। তো তখন উনি যেটা দেখতে পান আলোতে হালকা ঝাপসা জ্যোৎস্না আলোতে যেটা দেখতে পান সেটা হচ্ছে যে ওনার মুখে কোনো মাংস নেই, মানে কঙ্কালের আকৃতি পুরোটা। তো উনি ওই টাইমটাতে ভয় পেয়ে যান বাট ওনাকে বুঝতে দেন না।
আমি আগেই বলেছি উনি খুবই সাহসী ছিলেন। তো উনি ওনাকে বুঝতে না দিয়ে উনি বলে যে, "প্লিজ আমাকে দিয়ে আসুন আরেকটু।" আমি তো চলেই এসেছি প্রায়। এভাবে যেতে, যেতে ওনার যখন বারান্দা পর্যন্ত আর ওনার বাড়ির ভিতরে বারান্দা পর্যন্ত এসছে, তখন ওই লোকটা বলছে যে, "আচ্ছা এখন কি তুমি যেতে পারবা?" তখন বলছে, "একটু দাঁড়ান আর একটু আসুন।" তখন উনি ওনার রুমে ঢুকে যায়। ওনার রুমে ঢুকে দরজাটা আ আ লক করে বলতেছে যে, "হ্যাঁ, আপনি এখন চলে যান। আমি এখন যেতে পারবো। আমার এখন আর কোনো প্রবলেম হইবে না। আপনি এখন চলে যান।" তো এইটা শুনবার পর ওই লোকটা বাহিরে থেকে বলছে যে, "তুই খুব বুদ্ধিমান, যার কারণে তুই বেঁচে গেলি আজকে। তা না হলে তুই যদি এই বারান্দা থেকেও বলতি যে, 'না, আমি যেতে পারবো, আপনি চলে যান,' আমি এখানেই তোকে রেখে দিতাম।" তো এই ছিল আমার স্টোরি, ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আমাদের আরেকটা মনে হয় কলে যাবো আমরা। আচ্ছা একটু পরে যাবো। আমরা ততক্ষণে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিছু ফেসবুকে আমাদের যে সমস্ত আপনারা এসএমএস না যে সমস্ত পোস্ট করেছেন, পোস্টে কমেন্ট করেছেন সেইগুলো একটু পড়ে আসি। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যাবো এবং পরবর্তী ঘটনাটি আমরা শুনবো আফনান ভাইয়ের কাছ থেকে। তো চলুন শুনে আসি হলের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি, আজিমপুর থেকে আসছি। আজকে রাসেল ভাই যে ঘটনাটি বলবো, যারা ভূত রেগুলার লিসেনার্স, আমি প্রায় বছর খানেক আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম যে আমাদের রাজবাড়িরই কবর ছোট হয়ে আসার একটা ঘটনা। তো অনেকের হয়তো বা সেই ঘটনাটি মনে আছে। তো ওই কবরটি যিনি খুঁড়েছিলেন আর কি, আজকে সেই ব্যক্তির গল্পটি করব। উনি পেশায় একজন কবর খোদক, যাদেরকে আর কি যারা কবর খুব খনন করেন আর কি, উনি ওই পেশাতে লিপ্ত ছিলেন। আর ওনার ঠিক ওই গল্পটাই ওনার আজকে নিয়ে আসছি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, এটা ঘটনা 2008 সালের ঘটনা আর কি। তো উনি একদিন রাতের বেলা ওনার বাসায় যখন পূর্ণি ছিল, ওনার বাসা আছে রাজবাড়ী জেলার বিনোদপুর। আচ্ছা, ওই জায়গায় আর কি একদম শহরে আর কি, যারা রাজবাড়ী জেলার বাসিন্দা আছেন তারা এলাকাটা অনেক ভালোভাবে চেনেন। তো সঙ্গত কারণ ওনার নাম আমি বলছি না, আমি সব কিছু আমি বলবো। তো রাত্রেবেলা ওনাকে বাসায় এসে ডাকাডাকি করেন, ওনারই দরজা খুলে দেখেন ওনারই খুব পরিচিত কয়েকজন ডাকাডাকি করছে, বলছে আমার বাসায় আমাদের লোক মারা গেছে, তো আপনাকে কবর করতে হবে। যেহেতু ওনার পরিচিত লোক উনি দেখছেন, সুতরাং আর না বলতে পারেননি। উনি কবর করার জন্য বাসা থেকে বের হয়ে পড়েন। কিন্তু কবর করার জন্য সাধারণত ওনার সাথে যে কয়েকজন লোক নিয়ে উনি সাধারণত এই কাজটি করে থাকে। এত রাত্রে তো আসলে ওদেরকে পাওয়া যাবে না। তখন উনি তাদেরকে বলেন যে আমার তো সাথে কোনো সঙ্গী নেই, আমি একা কীভাবে করবো। তখন বলে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা আমাদের থেকে একজনকে আপনাদের সাথে দিয়ে দিচ্ছি, আপনি তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে রাখতে পারেন। তো ঠিক আছে, তো কোথায় কবর করবে বলে আমরাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কোথায় করবো। তো অন্ধকারের মধ্যে যদিও ওনার টর্চ লাইট ছিল, কিন্তু ওরা বলে যে আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না, আপনি হারিকেন সাথে নেন, কিন্তু আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না। আর ওই দিন রাসেল ভাই বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে ওই ইলেকট্রিসিটিও ছিল না, কিন্তু ওনাকে টর্চ লাইট ব্যবহার করতে ওনারা বারবার বারণ করছিলেন, কেন উনি জানেন না, যদিও টর্চ লাইট সাথে ছিল। তো যাই হোক, উনি বাসা থেকে বের হয়েছেন ওনার কয়েকটা আনুষঙ্গিক জিনিস নিয়ে, যেগুলো লাগে সাধারণত খবর করার সময়। তো সেটা উনি বাসা থেকে বের হওয়ার পরে ওনারাই ওনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তো যেই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল, উনি ঠিক চিনতে পারছিলেন না, যদিও এই এলাকাটা ওনারই, ওনার সব কিছু অলিগুলি সবই পরিচিত, কিন্তু ঠিক ওনাকে যে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে উনি বুঝতে পারছিলেন না। তো ওনাকে একটা জায়গায় নিয়ে বলা হয় যে এই জায়গাটাতে আপনি কবর করেন। এখন যেহেতু ওটা ওনাদেরই ফিক্স করা জায়গা, যদিও জায়গাটা ওনার পছন্দ হচ্ছিল না, উনি যে কোথায় আছেন এটা উনি বুঝতে পারছিলেন না, এবং উনি ওনার সাথে মোবাইল ফোনটাও নিয়ে আসেন নাই। তো যেহেতু ওনারাই ওটা ফিক্স করেছেন, এই জন্য উনি ওখানে ওনার কবর করা শুরু করে দেন। ওনার সাথে একটা ছেলে থাকে, সেই ছেলেটার ওনার ফেস চেনেন, ওই এলাকারই একটা ছেলে। তা অদ্ভুত ব্যাপার, ওই ছেলেটাকে বারবার উনি অনেক কথা বলেন, জিজ্ঞাসা করেন, কোনো কাজ করতে বলেন ওখানে ওনার সাহায্যের জন্য, ছেলেটা সেটা করে দেয়, কিন্তু ছেলেটা একটা কথাও ওনার সঙ্গে বলে না। এটা আমার খুব অবাক লাগে, এতগুলো কথা ওর সাথে আমি বলছি, এখানে আছে, আমাকে আমার একটা কথার উত্তরও দেয় না, যদিও কাজ করে দেয় কিন্তু কোনো উত্তর দেয় না। তো উনি যখন কবর করা শুরু করলেন, তো তখন উনি বললেন যে আমি সামনের অংশটা করি, তুমি একটা কাজ করো, তুমি একটু মাপ করে পিছন দিকটা করো। ছেলেটা খুব সম্মতিসূচক উত্তর দেয় যে হ্যাঁ, সেটা পড়বে। কিছুক্ষণ পর দেখা গেল অল্প সময়ের মধ্যেই যে উনার কাজটা শেষ করে পিছন দিকে তাকিয়েছে, দেখা যায় ওই ছেলেটা তার যে কাজটা ছিল অত্যন্ত সুন্দরভাবে কাজটা করে ফেলেছে। এবং অদ্ভুত আরো ব্যাপার যে ছেলেটা কবর তো খুঁড়েছেই, এবং কবরটা নর্মাল যত বড় কবর হওয়া দরকার একজন প্রাপ্তবয়স্ক লোকের, তার থেকেও দ্বিগুণ আকৃতিতে কবরটা করে ফেলেছে। লম্বায় একটা স্বাভাবিক মানুষের থেকে দ্বিগুণ আকৃতির লম্বা হয়েছে কবরটা।
তখন লোকটি যে লোকটিকে ডেকে নিয়ে আসছিল আর কি, উনি খুব করে তাকে গালি কাটা শুরু করলেন যে এত বড় করে কবর কাটলা কেন, এত বড় কি কোনো মানুষ হয় নাকি, এই এলাকায় তো এত বড় লোক নাই, এত লম্বা লোক নাই, তো তুমি এত বড় করে কবর ফুললা কেন। তখন ওই ছেলেটি তার সাথে কথা বলে কয়েকটা কথা, তখন বলে যে আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি, যাকে এখানে রাখা হবে সে এত বড়ই লম্বা। তখন বারবার উনি কথার পাল্টা মানে প্রত্যুত্তর দিচ্ছিলেন। তো ছেলেটা আর ওই একবারই একটা কথা বলছে, তারপর আর কোনো কথা বলছে না। তো উনিও আর তেমন কিছু বলেননি। তখন উনি বললেন যে তুমি এত অল্প সময়ের মধ্যে, আমি এতটুকু কাজ করে শেষ করতে পারলাম না, তুমি এত অল্প সময়ের মধ্যে এই পিছনের অংশটা এত সুন্দর করে শেষ করলা কিভাবে। ছেলেটি কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না। তখন উনি বলে যে যেহেতু কবরটা বড়, সুতরাং আমাকে যারা কবরের জন্য বাঁশ কাটতে গিয়েছে তাদেরকে বলতে হবে যে একটু বেশি করে যেন বাঁশ নিয়ে আসে, এখানে বাঁশ বেশি লাগতে পারে, তো ওরা কোথায় আছে আমাকে বলো। তখন ছেলেটি ইশারা দিয়ে বলে দেয় তার সাথে যেতে, তার সাথে যেতে সে ওখানে তাদেরকে দেখাবে আর কি। তো ওরা সঙ্গে নিয়ে ছেলেটি হাঁটা শুরু করে, হাতে হারিকেন থাকে ওই লোকটির হাতে। ছেলেটি এমনভাবে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে সে সামনে সব কিছু দেখছে, তার হাতে কোনো আলোও নাই, হারিকেনও নাই ওই ছেলেটার হাতে, উনি আছেন পিছনে হাতে হারিকেন নিয়ে। কিন্তু ছেলেটি একদম নির্দ্বিধায় মানে দিনের বেলা যেভাবে মানুষ হেঁটেছে সেভাবে হেঁটে যাচ্ছে। তখন হাঁটতে হাঁটতে একটা মানে বিশাল একটা বাঁশ ঝোড়ের মধ্যে চলে আসে, বিশাল একটা বাঁশের মধ্যে চলে আসে, বাঁশের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থেমে যায়, ঠিক আছে, থেমে এসে ইশারা করে দেখা যে কোথায় বাঁশ কাটা হচ্ছে। তখন দূর থেকে বাঁশ কাটার কিছু ঠক ঠক শব্দ পেলেন। শব্দ পাওয়ার পরে ছেলেটি ইশারা দিয়ে বলছে যে আপনি একাই এগিয়ে যান, আমি যাব না। উনি তখন একা হারিকেন নিয়ে এগিয়ে গেলেন, দেখলেন যে যেই লোকটি ডেকে নিয়ে আসছিল তার বাসা থেকে ওই লোকটি এখানে দাঁড়িয়ে আছে। তখন বলছে যে আপনারা কিন্তু একটু বেশি করে বাঁশ কাটবেন, কবরটা লম্বা হয়ে গেছে, তো অল্প বাঁশে হবে না, এটা বলার জন্য আসছি। তখন ওই লোকটি বলছে আপনাকে এখানে আসতে কে বলেছে, আমরা তো আপনাকে এখানে আসতে বলি নাই, কবর কত বড় হবে না হবে সেটা তো আমরা জানি, সুতরাং আপনি ওখানেই থাকতেন। বরং ওনা ভাই ওনাকে বেশ বকাঝকা শুরু করেছে। তখন বলছে যে বাঁশ কাটা হচ্ছে কোথায়, কারা কাটছে দেখছি না তো, কিন্তু শব্দ তো শুনছি। তখন বলছে যে আপনি এই বাঁশটার মাথার উপরে তাকান। তখন দেখে ওই যেখানে দাঁড়িয়েছে ওখানে বেশ একটা মোটা সোটা বাঁশ আছে, সে মাথার উপরে তাকিয়ে উনি খুবই অবাক হয়েছে। দেখে দুইজন লোক বাঁশের মাথার উপরে উঠে মানে বাঁশের যে কঞ্চিগুলো আছে সেগুলো ছেড়ে দিচ্ছি। মানে আমরা তো সাধারণত বাঁশ কাটার পর তারপরে মাটিতে যখন বাঁশটা শোয়ানো হয় তারপর আমরা কঞ্চিগুলো কাটি, কেউ তো বাঁশের মাথায় ওঠে না। তো দেখছি যে দুইজন লোক ওই বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে। তখন উনি মানে খুবই অবাক হন যে এটা কেমন জিনিস, যে বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে, বাঁশ পরিষ্কার করছে, এটা তো অদ্ভুত ব্যাপার। তো ওরা বলছে ওনারা ওখানে কি করেন, ওনাদেরকে নেমে আসতে বলেন। না, ওনারা খুবই অভিজ্ঞ লোক, ওনারা এইভাবেই বাঁশ কাটেন। বলে যে আমি তো কখনো এর ধরনের বাঁশ কাটা কখনো দেখি নাই, আজকেই প্রথম দেখছি। তখন একটা পর্যায়ে ওই লোকটা ইশারা করে, যে লোকটা মানে নেতৃত্ব দিয়েছিল বাঁশ কাটার, ইশারা করে যে তাদেরকে নেমে আসতে। এখানে আছে ভাই উনি যখন উনি যখন যেটা বলেছেন আর কি, পরবর্তীতে ওনার লোকদের কাছে এসে দেখলো যে ঠিক যেভাবে দেয়াল বেয়ে নেমে আসে ওই দুটো লোক ওই বাঁশটা বেয়ে ঠিক মাথা নিচের দিকে দিয়ে ওইভাবে সুর করে নেমে চলে আসতেন। এটা দেখি উনি মানে খুবই ভয় পায় যে এটা মানে কি হচ্ছে, সবই অদ্ভুত ব্যাপার। মানে কবর লম্বা হওয়া, তারপরে এরকম বাঁশ মাথার উপর থেকে কাটা, মানে বাঁশের কঞ্চি আগে কাটা বাঁশ না কেটে, তারপরে এইভাবে মাথা নিচের দিক দিয়ে তারা নেমে আসলো, সবকিছু অদ্ভুত লাগে। তখন ওই যে লোকটি ওখানে দাঁড়িয়ে বাঁশ কাটার জন্য নেতৃত্ব দিচ্ছে সে বলল আপনি যে কবর কেটেছেন আপনি সেই কবরের কাছে চলেছেন, আপনাকে এখানে থাকতে হবে না, আমরা যত সময় বাঁশগুলো নিয়ে চলে আসবো। তো ওনার ওই যে পিছনে যে ছেলেটা দেখে নিয়ে আসছিল সেই ছেলেটাই আবার সাথে করে সেই কবরের কাছে নিয়ে যায়। তারা ওখানে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই দেখে যে বিশাল লম্বা একটা খাটিয়া, অত বড় খাটিয়া সাধারণত আমরা কোথাও দেখি না আর কি, লম্বা একটা খাটিয়া নিয়ে কিছু লোক আসছে। তো খাটিয়ার ডানে বায়ে সামনে পিছনে যে যারা সাধারণত খাটিয়াটা ধরে থাকেন, খাটিয়ার যেই ধরার যে জায়গাটা হাতলটা থাকে, তো দেখছি উনি খেয়াল করছেন যে প্রত্যেকটা হাতলেই 5 জন করে লোক ধরে দাঁড়িয়ে আছে, মানে হেঁটে আসছে, মানে চারপাশে 20 জন লোক সেটাকে নিয়ে আসছে। এবং ঠিক এক পাশে যে 5 জন লোক, মানে অদ্ভুত বিষয় যে এই 5 জন লোকের চেহারাই হুবহু এক রকমের, মানে কারো চেহারা চেঞ্জ নেই। আবার অপর পাশে যে 5 জন, ওই 5 জনের চেহারা হুবহু এক রকমের। আবার পিছনে 5 জন, যে 5 জন এরকম সবার চেহারা এক রকমের, যে 5 জন করে আর কি। তো এটা দেখে উনি খুবই ভয় পান। তখন উনি বুঝতে পারেন যে এখানে নিশ্চয়ই তার সাথে প্যারানরমাল কিছু ঘটছে। এতক্ষণ আন্দাজ করেছিলেন, বাট এবার নিশ্চিত হন সেখানে ওনার সাথে প্যারানরমাল কিছু ঘটছে। এবং উনি আরো খেয়াল করলেন এই খাটিয়ার উপরে লাশটা মানে শোয়া থাকার কথা, মানে শায়িত অবস্থায় থাকার কথা লাশটার, কিন্তু লাশটি ঠিক আমরা যেভাবে মাটির উপর বসে থাকি মেরুদণ্ড সোজা করে,
লাশটি ওইভাবে বসে আছে, কিন্তু লাশটির মানে কাফন পেঁচানো আর কি, পুরোটাই কাফন পেঁচানো। তো উনি এটা দেখে আপনার এখন যে লাশ মানে মানে খাটিয়ার উপরে লাশ কেন বসে আছে, এইরকম কেন? তো এরকম তো উনি কখনো দেখেননি। উনি জীবনে বহু কবর করেছেন, অনেক লাশ নামিয়েছেন কবরে, এই টাইপের লাশ তো উনি কখনো দেখেনি যে লাশ বসে আছে। তো যখন খাটিয়াটা নিয়ে আসা হয়, ওনার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না আসলে ভাই, কারণ উনি একই টাইপের, সবার চেহারা একই রকম, এরকম দেখে উনি খুবই ভয় পান। তখন ওনার ওই ভয়ের অবস্থা দেখে যে লোকটা ওনাকে ডেকে নিয়ে আসছিল, সেই লোকটা তাকে বলে যে আপনি কবরের মধ্যে নামেন, নেমে আমি আপনাদের হাতে আপনাকে বাঁশ দিব, আপনি বাঁশগুলো আস্তে আস্তে কবরে সেট করবেন। তখন উনি খেয়াল করলে যে যারা হাতল ধরে নিয়ে আসছিল, মানে ওই খাটিয়াটা বহর করে নিয়ে আসছিল, ওরা 3-4 জন কবরে প্রথমে নামেন। নামার পরে ওই লাশটা কবরে বসান, মানে মানে শোয়ান না, বসান। বসার পরে তো উনি এই যিনি কবর করেছেন উনি তো উনি উপরে উঠে আসেন, একটা পর্যায়ে উপরে উঠে আসেন, এবং উনি দেখলেন যে লাশটা নামানোর পরে ঠিক যখন বাঁশ তাই মানে দেয়া হয়ে গেছে, মানে অল্প একটু বাকি আছে, দেখলেন যে লাশটা ডানে বায়ে সামনে পিছনে মনে হচ্ছে লাশটা নড়াচড়া করছে। তখন উনি ভয় পেলেন, উনি ভয় পেয়ে মনে করলেন কি কোনো জীবন্ত লোককে এখানে দাফন করা হচ্ছে কিনা, এরকম একটু ভয় পেলেন। তখন ওই লোকটা বললেন যে আপনারা কি কোনো জীবন্ত লোককে দাফন করছেন? বলে না, এখানে কোনো জীবন্ত লোককে দাফন করা হচ্ছে না, উনি মৃত। তখন বলছে মৃত তাহলে বসে আছে কেন? বলছে যে উনি বসা অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং ওই অবস্থা থেকে তাকে শোয়ানো যায়নি, এই কথাই উনি জাস্ট বললেন। বলতে ওনাকে এই অবস্থায় দাফন করতে হবে। তো ঠিক আছে, দাফন হয়ে গেল। দাফন শেষ হওয়ার পরে যে লোকটি দেখিয়ে নিয়ে এসেছিলেন ওনাকে বললেন যে আপনি একদম পিছনে গিয়ে দাঁড়ান, এখন দোয়া পড়া হবে এবং আপনি দোয়ার শেষে আপনি আপনার পারিশ্রমিক নিয়ে বাসায় চলে যাবেন। তখন উনি পিছনে দাঁড়িয়ে আছে, ওরা সবাই মানে দোয়া শুরু করেছে। এখন অনেকক্ষণ ধরে, একটানা দীর্ঘক্ষণ ধরে দোয়া করছে। এতে তো উনি খুবই বিরক্তি মানে অনুভব করে যে এতক্ষণ ধরে দোয়ার কি দরকার আছে, একে তো গভীর রাত, তারপরে অনেক পরিশ্রম করেছেন, এতক্ষণ ধরে দোয়া করবেন, মানে ওনার কাছে খুবই বিরক্তি মানে লাগছিল আর কি। তো একটা পর্যায়ে উনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না। উনি চিন্তা করলেন যে আমাকে যে ডেকে নিয়ে আসছে, ওনার ওই দোয়া করা অবস্থায় তার কাছে গিয়ে বলবো যে দোয়াটা যেন ওই যে দোয়া করছেন তাকে যেন সংক্ষিপ্ত করতে বলেন, কারণ তাকে বাসায় যেতে হবে। উনি ওই সামনে বাধ্য হয়ে সামনে গিয়ে যখনই বলবেন যে হুজুরকে দোয়া সংক্ষিপ্ত করতে বলেন, তখনই উনি দেখেন যে ওখানে যতগুলো লোক দাঁড়িয়ে আছে প্রত্যেকের চেহারা মানে ভয়ঙ্কর সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি সেখানে মানে ফেইন্ট হয়ে যান। সকালবেলা উনি যখন নিজেকে মানে আবিষ্কার করেন, সেই জায়গাটা রাজবাড়ির লোকশেট নামক একটা স্থান, সেটা এমনিতেও খুবই হন্টেড প্লেস, যারা রাজবাড়িতে আছেন তারা ওই জায়গাটা সম্পর্কে পরিচিত আছেন। তো ওইখানে উনি সকালবেলা নিজেকে আবিষ্কার করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে তারাও তাকে রেখেছিল। তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে আসার পরে এবার বিশ্রাম নিয়ে পরে উনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর উনি পরিবারের সব ঘটনা বলেন যে এইভাবে রাতের বেলা আমি বের হয়েছিলাম, এই ঘটনা। তখন যেই লোকটি ডেকে নিয়ে গেছিল রাসেল ভাই, ওনাকে তো উনি চেনেন। তার বাসায় গিয়ে বলে যে রাতের বেলা আমাকে কোথায় নিয়ে গেছিলা? উনি বলে যে কই অবাক কেন, আমি তো রাতের বেলা আপনাকে ডাকবো কেন, আমি তো বাসায় ছিল। বলে কেন, কালকে রাতে তোমার বাসায় কেউ মারা যায়নি? বলে না, আমার বাসাতে কেউ মারা যায়নি। তখনই চিন্তা করি কোথায় কবর খুঁড়েছিলেন, যতটুকু আন্দাজ করেছিলেন ঠিক ওই অনুযায়ী জায়গাগুলো খুঁজতে থাকেন, কিন্তু খোঁজার পরেও মানে ওই জায়গাটা উনি পান না। কিন্তু উনি যে বাঁশঝাড়ে গেছেন রাসেল ভাই, ওই বাঁশঝাড়টা এখনো আছে। যে রাজবাড়িতে বিনোদপুরের থেকে নূরপুর যাওয়ার সময় একটা বিশাল বাঁশঝাড় পরে একটা মানে ইসের কাছে একটা ইটের ভাটার পাশে, এটা এখনো আছে বাঁশঝাড়টা, যদিও সেটা এখন অনেক কমে গেছে আর কি, বাঁশঝাড় কমে গেছে, তো এখনো সেটা আছে। তো তো উনি ওই বাঁশঝাড় তন্ন ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে রাতের বেলা ওনাকে ওই বাঁশঝাড়ে নিয়ে আসা হয়েছে। তো ওই বাঁশঝাড় তন্ন করে খুঁজে উনি ওইখানে 2টা বাঁশ যেখান থেকে কেটে নেওয়া হয়েছে এই চিহ্ন আবিষ্কার করেছিলেন। তো উনি যে ভয় পেয়েছিলেন, ওই ভয় পাওয়ার পরে উনি আস্তে আস্তে খুব অসুস্থ হতে থাকেন। অসুস্থ হওয়ার একটা পর্যায়ে এত অসুস্থ হয়ে যান যে উনি এমনিতে গরিব মানুষ ছিলেন না, চিকিৎসা করার অতটা টাকা পয়সা ছিল না, স্থানীয় লোকজন ওনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। তো উনি 2013 সালে মারা গিয়েছেন। এবং ওই যে ভয়টা পেয়েছিলেন, উনি বলেন যে ওই ভয়ের কারণেই আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে গেছিলেন। এটাই ছিল আমার ফার্স্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের এইখানে যে ঘটনাটি রয়েছে সেটা একটা ইমেইল, এবং সেই ইমেলটা আমরা পড়বো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। অ্যান্ড আদার লিসনার্স অফ both of them, my name is ফাহাদ। আচ্ছা, তার আগে আমরা কলে যাবো? ওকে, আমরা কলে যাবো। ওকে, আমরা একটা কলে চলে যাই। অ্যান্ড আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন নন্দিতা, রাইট? এবং নন্দিতা আছেন আমাদের সঙ্গে। হ্যালো নন্দিতা, কেমন আছেন? আচ্ছা, ভালো আছে। কোথা থেকে? জি, ভালো আছে। আপনি কোথা থেকে বলছেন? আপনার অ্যাড্রেসটা একটু আমাদের জানান। হ্যালো
হ্যাঁ, আপনাকে আমাদের অ্যাড্রেসে জানাবেন একটু, এবং আপনার যে রেডিও চলছে সেই ভলিউমটা অফ করে দেবেন প্লিজ। জি, আচ্ছা আপনি বলেন আপনি কোথা থেকে বলছেন? আমি এরিয়া থেকে বলছি, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। ওকে, সো এই পর্যন্ত কোনো ঘটনা পাঠিয়েছেন আপনি আমাদেরকে মনে হয় এখনো কোনো ঘটনা পাঠাননি। লাস্ট আই গেস 4 বছর থেকে এফএম শুনছি, আজ পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারিনি। লাস্ট ফ্রাইডেতে আমাদের ইন্ডিয়ানই আপনাকে কল করেছিল, তো তারপর হচ্ছে কি আমি লাইক আপনাকে কানেক্ট করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা যেহেতু আপনার সাথে কথা বলে ফেললাম, এখন চাইবো যে আপনি ঘটনা পাঠান। জি, 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 বলুন প্লিজ। আপনাদের স্টোরিজ গুলো এক্সট্রিমলি গুড। আমাদের এখানে ডিরেক্ট আসে বলতে পারে কি অ্যাপ থেকে শুনতে হবে, ডিরেক্ট ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে থাকবেন এবং আশা করছি যে এভাবে আমাদের উৎসাহ দিয়ে যাবেন এবং সবসময় আপনাদের পাশেই পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস প্লিজ ফর কলিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম নন্দিতার সাথে এবং নন্দিতা কথা বলছিলেন ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে। আমরা চলে যাব একটু আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আমরা পরবর্তী ঘটনায় আমাদের সঙ্গে এই ঘটনাটি শেয়ার করছেন আমাদের একজন লিসনার ফ্রম নিউজিল্যান্ড। আমি দেখলাম যে তাকে হয়তো কলও দিতাম আমরা, বাট এখন ইটস টু আর্লি না, এখন মনে হয় 7টা বাজে বা এরকম কিছু একটা হবে নিউজিল্যান্ডের টাইম। সো তাকে ঘুম থেকে ওঠাটা ইচ্ছা করলো না, সো আমি ঘটনাটা পড়ে যাচ্ছি। Assalamu alaikum Russell bhai and all other listeners of both of them. My name is Fahad. I'm from Auckland, New Zealand. I'm listening to both of them almost from the beginning, maybe from the second episode. আমার এখানে both of them শুনতে অনেক কষ্ট হয়, বাট এখন তো অ্যাপ আছে লাইভ এবং লাইভ শোনার জন্য। আমি ফার্স্টেই সরি বিকজ আমি বাংলা ফন্ট ইউজ করতে পারি না, তাই বাংলিশেই লিখছি। অ্যাকচুয়ালি আমি যে স্টোরিটা লিখবো সেটা আমাদের এক নেইবার আঙ্কেলের মেয়ের সাথে তার হাউসে, which is in a bay of plenty, and তার হাজব্যান্ডের জব পারপাসে এই একটু মফস্বল টাইপের টাউন এরিয়াতে তাদের স্টে করতে হয়। এবার আসা যাক মূল পার্টে। আমি এবং আমার বোনের মতো করে আমি তার মতো করেই বলছি এবং তার নামটা বলা যাবে না, রেস্ট্রিকশন না থাকে আছে বলার জন্য, বাট আমি দেখতে পাচ্ছি নামটা ব্র্যাকেটে দেওয়া আছে। ফর ফার্স্ট ডে উই মুভ ইন দ্য হাউস, আই ওয়াজ ফিল কোয়াইট আপসেট। তিনি তারা পাশে যাওয়ার পরে তারা একা ফিল করছিল এবং বাট সে মোটেও একা ছিল না, বাট তার কাছে মনে হচ্ছিল কেমন যেন একা। এবং প্রায়ই তিনি লিখছেন যে প্রায়ই আমি শ্যাডো দেখতাম, কখনো উইন্ডোর সাইডে, কখনো মানে যখন তাকাতাম বা যখন ইনস্ট্যান্ট তাকাতাম কোনো কিছুর দিকে দেখতাম কিছুই নেই। নেক্সট থিং হলো যে অনেক নক্স এবং অনেক ব্যাংকস ক্লিকস পেতাম। ফার্স্টে আমার হাজব্যান্ডকে বললাম, সো ও বললো যে নিউ হাউস, নতুন বাসা, সো ফ্লোর and other stuffs settle হয়ে যেতে একটু টাইম লাগবে। As we know যে most of the houses in this country are made from woods. আপনারা দেখেছেন নিশ্চয়ই যে দেশের বাইরে ম্যাক্সিমাম বাসাতে ফ্লোরগুলো হয়তো কাঠের তৈরি থাকে। তো আমিও ফার্স্ট এসব কিছুই নর্মাল ভাবতাম, বাট আমাদের মানে টাইম যাওয়ার পর ও ব্যাপারটা তখনও দেখলাম যে চেঞ্জ হয়নি এবং বরং সেটা হচ্ছে আরও বেড়ে গেছে। লাইক কখনো খুব হার্ড সাউন্ড পেতাম আমরা ওপরের তলা থেকে, কখনো রাত্রির নিচ থেকে পাওয়া যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো আমার একটা বিড়াল ছিল যেটা ওই বাসায় মুভ করার পর থেকে ডিফারেন্ট বিহেভ শুরু করে দেয়। লাইক সে সবসময় যেন ভয় পেত, কিন্তু এমনভাবে দৌড় দিত যে কেউ যেন ওকে চেজ করছে, ওর লেজ ধরে টানছে এবং এই সমস্ত ব্যাপার আর কি। তারপর একদিন রাতের ঘটনা, সেটা হচ্ছে উইচ আই এক্সপিরিয়েন্সড ইন মাই বেডরুম। ওই রাতে আমার হাজব্যান্ড কাজ ছিল নাইট শিফটে। আমি বেডে অ্যাবাউট 2 hours জাস্ট টসিং অ্যান্ড টার্নিং করছিলাম, অ্যান্ড ঘুম আসছিল না কোনোভাবেই। রাত 11:03 তখন বাজে। আমি ঘড়ির দিকে তাকাই, টাইমটা এক্স্যাক্ট মানে এরকম ছিল কারণ আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম। তারপর ভাবলাম যে 11টা, বাট স্টিল আই ক্যান স্লিপ। বিকজ 5:30 যখন মানে 5:30টায় আমার কাজে যেতে হবে, তখন কাজ আছে। অ্যাজ আমি আমার সাইডে ফিরেছিলাম অ্যান্ড চিন্তা করছিলাম, অন দ্যাট মোমেন্ট আমি হঠাৎ করে আমার ব্যাগে জাস্ট শো ফিল করলাম, মানে ফিল করলাম। আচ্ছা, এবং আমি দেখলাম যে আমাকে ঠিক যেভাবে ফিজিক্যালি বেড থেকে মুভ মানে ঠিক আমি ভাবলাম, আমি বুঝতে পারলাম আমার হাতে আমার পিঠে কোনো একটা কেউ হাত বোলাচ্ছে বা এরকম কিছু একটা, বাট তখনও আমি কিছুই দেখতে পাইনি। অ্যান্ড এটাই ছিল টার্নিং পয়েন্ট, যে আমি সব
প্যারানর্মাল ব্যাপারে কমপ্লিটলি বিলিভ করা স্টার্ট করি, অ্যান্ড এটা ছিল আমার লাইফের সবচেয়ে স্কেরেস্ট থিং। আমি নেক্সট ওয়ান উইক আমি নাইটে লাইটস অন করে ঘুমিয়েছিলাম, অ্যান্ড এই জিনিসগুলো আরও বাড়তে থাকে যখন আমার মেয়ে হয়। নট মাচ বিফোর জাস্ট 2 months ago আমার মেয়ে একদিন রাত্রে আমাদের রুমে এসে বলে যে মামি আমার পেছনে কিছু একটা যেন স্ক্র্যাচ করছে বা এরকম টাইপের একটা ব্যাপার ঘটছে, কেউ এরা খামচি দিয়েছে এরকম মনে হচ্ছে। যদিও আমি তাকে এনিহাও কন্ডোলেন্স দেই এবং মানে বুঝিয়ে দিই, সান্ত্বনা দিয়ে দিয়েছি আমি আমার ব্যাপারটা আজ করতে পারি। তারপরেও কিছুদিন পর সে আবার আমাদের রুমে আসে এবং বলে যে কিছু একটা তার পা ধরে নাকি টান দিয়েছে। তখন আমরা তাকে সেইমভাবে সান্ত্বনা দিই অ্যান্ড শান্ত করি। আমি আমার বেইরে হাজবেন্ড দুজনেই ব্যাপারটা বুঝে উঠতে পারি না যে ব্যাপারটা কী হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং উইথ হার। এক সিঙ্গল উইকে আমাদের সাথে 3-4টা ইনসিডেন্টস হয়েছিল। দেন নেক্সট সানডে আমার ড্যাড আমাকে ফোন করে বলে যে তুমি কি মাওরি? ওকে, মাওরি হচ্ছে আপনার সবাই জানেন যে অরিজিনালস অফ নিউজিল্যান্ড, এবং তিনি বলছেন যে মাওরির যে মানে কি বলবো যে ওইটা হচ্ছে আপনার কবরস্থান, যেখান থেকে মাটি দেওয়া হয় সেরকম জায়গা থেকে তাদের বাসা নাকি খুব কাছে, জাস্ট শর্ট ওয়ার্ক ডিস্টেন্স। এবং ওইখানে কনস্ট্রাকশন ওয়ার্কাররা ল্যান্ড খুঁড়ে অথবা মাটি খুঁড়ে 100 বডি পেয়েছে, যেগুলো রাফলি 700 years old, 700 বছরের পুরনো। রিপিটিং এগেইন 700 বছরের পুরনো। অ্যান্ড পুরো বাড়িটা জানতে পারি যে এই এরিয়াতে আগে মাওরিরাই ছিল, অ্যান্ড তারা অনেক রকম জিনিসের মানে উপাসনা করতো, অ্যান্ড এই বডিগুলো ব্ল্যাক ম্যাজিক করা হোক বডি যা ওইখানে পুঁতে রাখা ছিল, অ্যান্ড ওইগুলো দিয়ে পুরো এরিয়াটা এফেক্টেড, এনার্জিটা খুব স্ট্রং। অ্যান্ড এগুলো আমরা রিয়েলাইজ করি অ্যান্ড আমরা চিন্তা করি যে মানে আমাদের we have to face lots of things, and আমাদের ছোট একটা মেয়ে আছে, so we better take steps as soon as possible. দেন আমরা ওইখান থেকে শিফট করে আসি। তো এই ঘটনাটা এটা ছিল মোটামুটি ঘটনা, এবং এর পথে কোনো প্রবলেম হয়নি। এবং এই ব্যাপারটা হচ্ছে এরকম যে সাধারণত স্টোরিটা অনেক হয়তো বিলিভ করতে কষ্ট হবে, বাট আমি জাস্ট এইটুকু বলতে পারি যে নিউজিল্যান্ড একটা কান্ট্রিতে কেউ মানে এমনভাবে করে ভয় পাওয়ার কারণে তার পার্মানেন্ট জব তখন মানে তা কখনোই ছাড়বে না। অ্যান্ড মোর ওভার তার হাজব্যান্ড যেখানে জব করছিল সেটা মোটামুটি হাজব্যান্ডের স্যালারি ভালো পেত। অ্যান্ড আমরা যারা হচ্ছে এখানে থাকেন তারা সবাই একটা জিনিস মানে এই জিনিসগুলোতে আমরা একটা বিলিভ করতাম না, বাট ইনসিডেন্টগুলোর পরে তারাও বিলিভ করতে শুরু করেছিল। এবং স্টুডিওতেই শেয়ার করার ইচ্ছে থাকলেও সম্ভব না, আমি গুছিয়ে বলতে পারি না, তাই ভয়েস রেকর্ড পাঠাইনি। যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এই ছিল ঘটনা। আমরা সরাসরি চলে যাব আলিফের কাছে। ডক্টর আলিফ আমাদের সাথে নেক্সট ঘটনাটা শেয়ার করবেন। আশা করছি আপনাদের ভালো লাগছে এবং জমজমাট হয়ে উঠেছে আজকের প্রোগ্রামটি। এবং আলিফের এই ঘটনাটা আমি একটু বর্ণনা দিতে চাই। এটা হচ্ছে খুবই স্পেশাল একটা স্টোরি, বিকজ আমি যখন শুনেছিলাম এই ঘটনাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। আশা করছি আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। এবং এই ঘটনাটা কতটা ভয় পাবেন যায় না, বাট ঘটনাটা খুব উইয়ার্ড, মানে আজব ধরনের একটা ঘটনা। শুয়ে আসে। সালাম আলাইকুম, আবার আসলাম আপনাদের কাছে। রাসেল ভাই, আমি আসলে সবসময় রাসেল ভাই একটু বড় ঘটনা শেয়ার করি, এটা মানে ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং, শিক্ষামূলক। সেটাই মানে লাস্টে গিয়ে হয়তো আমি একটা জিনিস বলবো আর কি সবাইকে অ্যাডভাইস হিসেবে। তো আসলে আমি যার সাথে তার কাছ থেকে ঘটনা নেই, রিসেন্টলি কাজের জন্য ঢাকার বাইরে গেছিলাম, তখন ওনার সাথে আমি কাজটা শেষ করে আসার সময় দেখা করে এসেছি। তো ঘটনাটি ঘটে হচ্ছে খুলনা জেলার একটি মফস্বলে। তো আমি জায়গাটির নাম বলবো না, ওনার পারমিশন যেহেতু নেয় আর কি। তো আমি যে এলাকার ঘটনা বলবো, সেই এলাকায় তিনি আর কি ইমাম হিসেবে জয়েন করে একটা মসজিদে। তো মসজিদে যখন ইমাম হিসেবে জয়েন করে, তো রাসেল ভাই শুরু থেকেই মোটামুটি লোকজনের একটা রেগুলার ফেসেস সবার উঁচুন মনে ইমাম সাহেবের কাছে লাগতে থাকে যে না, এরা সবসময় রেগুলারলি নামাজ পড়ে আর কি। তো প্রতি শুক্রবার জুম্মার ওয়াক্তে একজন লোককে মানে এই নামাজ পড়তে এসে, খুব বড় মসজিদ না, ছোট মসজিদ, এলাকায় এখানে প্রায় 40-50টা বাড়ি আছে, একসাথে একটা মসজিদ। তো ওই মসজিদের মধ্যে আর কি প্রতি শুক্রবার জুম্মার মধ্যে এত মানুষ আসতো, এত মানুষের ভিড়ে সবসময় মানে ইমাম সাহেবের একজনের পিছিয়ে প্রতি শুক্রবারে নজর পড়তে হয়। আচ্ছা, যে লোকটা একটু আপনার ওই প্রতিবন্ধীদের মতো দেখতে। আমি আসলে ওই ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছিলাম রাসেল ভাই, কিন্তু আমাকে কিছু জিনিস বোঝানোর জন্য এটা ইউজ করতে হলো। তো একটু দেখতে ওরকমই, কিন্তু এদের মধ্যে দেখা যায় যে হয়তো কারো হাতে প্রবলেম, কারো পায়ে প্রবলেম,
কিন্তু উনি একদম পারফেক্ট, কিন্তু ওনার মুখের মধ্যে একটা ওরকম লেশ আছে, তো একটু ডিফারেন্ট টাইপের ফেস। ওনার কনভারসেশনও কারোর সাথে হয় না, এবং দেখা যেত শুধুমাত্র রাসেল ভাই শুক্রবারে, এবং তিনি ওই মসজিদে যে দান বাক্সের টাকা পয়সা উঠে অনেক কোনাগুনিও করতো, মাসওয়ারা হতো, আমল আপনি কথাবার্তা হতো, কিংবা আপনার মসজিদে অনেক হাদিস নিয়ে কথাবার্তা হতো, সেইগুলি সে প্রতি একদম পুরো জুম্মার ওয়াক থেকে অনেকক্ষণ থাকতো মসজিদে। তো হুজুর প্রায় মানে ইমাম সাহেব প্রায় দেখতেন ওনাকে যে সে অনেকক্ষণ পর্যন্ত স্টে করছে। তো এখন আমি উনি ওই সময় ওই মুহূর্তে আর কি রমজানের ওয়াক্ত চলে আসে রাসেল ভাই। তো রমজানের ওয়াক্তে ডিসিশন হয় এই এলাকার সবগুলো বাড়ি মিলে ডিসিশন নেয় যে হুজুরকে খাওয়াবে, মানে হুজুরকে খাওয়া দিবে আর কি, খানা দিবে ইফতারের ওয়াক্তে আর সেহরির ওয়াক্তে। তো প্রত্যেকটা বাড়ির ইন্ডিভিজুয়াল একদিন মাসওয়ারা হয় যে কবে কবে কোন বাসায় খাওয়া দিবে। তো যারা রেগুলারলি নামাজ পড়তে আসে তো তারা বসে ডিসিশন নেয় যে কবে কবে খাওয়া দিবে হুজুরকে। তো প্রথম রমজান থেকে শুরু করে একদম 30 রমজান পর্যন্ত কবে কবে হুজুরকে খাওয়া দাওয়া হবে, এটা নিয়ে একটা ডিসিশন, একটা বৈঠক হয় আর কি। তো সেই বৈঠকে আসলে ভাই হুজুর একটা ফাঁকে হাঁটা চলাফেরা করছিল, সে তো ওই মসজিদেই থাকতো। তো হুজুরের সাথে মুয়াজ্জিন আছে, ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন ছিল যে রেগুলার আজান দিত, তো তাদের দুজনেরই খাওয়া আর কি। তো তিনি দেখছেন যে ওই মাসওয়ারা ওই মিটিং এর মধ্যে আপনার সেই লোকটি ছিল আর কি, যে লোকটির কথা আমি বলছি, যে লোকটি একটু ডিফারেন্ট ভাবে চলাফেরা করতো, কিন্তু সে কখনো কোনো কথা বলতো না। তো হুজুর পরে জানতে পারলো যে একটা অদ্ভুত নামের একটা মানুষ ডিসিশন মানে নাম দিয়েছে, সেও খাওয়া দিবে। না, নামটা কেমন অদ্ভুত ওনার মনেও নাই যে এরকম একটা অদ্ভুত আমার মুসলমানদের নাম হতে পারে। যাই হোক, উনি নর্মাল 8 রমজান, 8ম রমজানের সময় আছে ভাই খাওয়া আসে। তো প্রতিদিন খাওয়া আসতে থাকে। ওই 8ম রমজানের দিন একটা ছেলে খাওয়া নিয়ে আসে। তো তারাবির ওয়াক্ত শেষ করার পরে ওই হুজুর নিজের রুমে চলে যায়। তো নামাজ পরে অনেকক্ষণ টায়ার্ড থাকে, তো তাও একটু বিশ্রাম নিচ্ছে, এমন সময় একটা লোক কর্নারে, তার 11টা কি 11:30 হবে, ওই মুহূর্তে দরজা খোলার পর দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা ছেলে, খুব ইয়াং একটা ছেলে, খুবই সুন্দর দেখতে, কিন্তু ওই চেহারার মধ্যে একটা মানে এমনি ফর্সা, কিন্তু চেহারার মধ্যে যে বললাম একটা লেস আছে। তো লম্বায় প্রায় 7.5 ফিট, 7 ফিটের উপরে, অনেক লম্বা, নিচু হয়ে হুজুরের ঘরে খাওয়া দিয়ে যাবে, এরকম অবস্থা যে টিফিন ক্যারিয়ারটা দিয়ে যাবে। তো উনি টিফিন ক্যারিয়ারটা রেখে যায়, আর ওই লোক ছেলেটা চলে যায়। টিফিন ক্যারিয়ারটা রাসেল ভাই মানে বর্ণনা দিয়ে হুজুর বললেন যে টিফিন ক্যারিয়ারটা এরকম, এত সুন্দর টিফিন ক্যারিয়ার, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই, প্রায় প্রচন্ডের পরের ঘটনা। টিফিন ক্যারিয়ারটা এত সুন্দর টিফিন ক্যারিয়ার সে আগে কখনো দেখে নাই। এই টিফিন ক্যারিয়ার, এত সুন্দর টিফিন ক্যারিয়ার কোথার থেকে আসছে, আর যে খুশবু আসতেছে, স্মেল পাচ্ছে। আসলে উনি একজন ইমাম সাহেব, কিছুটা তো এক্সপিরিয়েন্স আছে, উনি কিছুটা বুঝে যান যে আসলে এই মাংসটা স্বাভাবিক কিছু না, আমার কোনো কারোর কাছ থেকে আসে নাই, রাইট। তো এত সুন্দর খুশবু, এত সুন্দর গন্ধ, এই লোভ সামলাতে না পারে টিফিন ক্যারিয়ারটা খুলেই ফেলে। টিফিন ক্যারিয়ারটা খুলে সে খাওয়া শুরু করে দেয়। তখনও সেহরির ওয়াক্ত আসেনি, 11:30-12টার মতো। তো উনি ঘুমানোর কথা, কিন্তু সে খাচ্ছে, বলে যে আমি খাচ্ছি তো খাচ্ছি, আমার খাওয়া শেষ হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যতটুকু খাওয়া পেয়েছেন ওই কথা, খাওয়াটা আমার জন্য, আমাদের দুজনের জন্য পারে যে আরো 20-30 জন খেতে পারবে অনায়াসে। এই 3টা লেয়ারের টিফিন ক্যারি এত সুন্দর দেখতে। তো যথারীতি ওই দিনই রাসেল ভাই ফজরের ওয়াক্ত আসে, ফজরের ওয়াক্তে আজান পড়ে। তো উনি নামাজ যখন আজান পড়ে যায় আর মসজিদে চলে যায়। তো আজান পড়ার সময় নামাজের যখন জামাত দাঁড়াবে, তো সেই লাস্টে বসে থাকে, মানে সবসময় তার অভ্যাস আর কি, সে লাস্টে বসেছিল। লাস্টে বসে থাকা অবস্থা দেখলো যে উজু করে একটা ছেলে, ওই যেই ছেলেটা তাকে খাবার দিয়ে গেছিল, সেই ছেলেটা এসছে মসজিদে। তো রাসেল ভাই যে বলে না যে উনি বলছিল যে আমি এত মজার খাওয়া, উনি কি ভেতরে কি রান্না করা ছিল, এটা চিকেন ছিল নাকি কোনো অন্য খাওয়া ছিল আমি জানি না। তার কথা হচ্ছে যে এত মজার খাওয়া আমি কখনো খাই নাই, আমার এই জীবদ্দশায় এত মজার খাওয়া আমি কখনো খাইনি, টেস্ট করি নাই। তো আমি তাকে শুক্রিয়া জানাবো যে রান্নাটা খুব ভালো হয়েছিল, যে শুক্রিয়াটা জানানোর জন্য আমি ওনার কাছে ডাকলাম, ছেলেটাকে কাছে ডাকলাম। তো ছেলেটা আমার কাছে আসলো না। এদের চিন্তা করলাম, উনি চিন্তা করলো যে আমি কাছে যাই বলি যে খাওয়া খুব মজা হয়েছে, শুক্রিয়া, অনেক থ্যাঙ্কস জানানোর জন্য তিনি ওই ছেলেটার কাছে গেল। ছেলেটাকে কাঁধের মধ্যে আলতো করে হাত রাখতেই বললো যে শুক্রিয়া, খাওয়া অনেক মজা ছিল। এই কথাটা বলার পর ছেলেটা ওখান থেকে প্রস্থান করলো খুব ফাস্ট। কিভাবে সেটা সবচেয়ে ইন্টারেস্টিং। সবচেয়ে মজার বিষয়, প্রস্থান করা অবস্থায় সে যখন ঘুরে গেল, সাথে বিড়াল পেয়ে গেল, একদম চোখের সামনে একটা ছেলে মসজিদের বিড়ালে ফর্ম নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। ও মাই গড, এটা খুব হাজি বলল যে আমি তো মানে আমি ওনার কাছে যখন শুনছিলাম, উনি বললেন যে ভাই আমি তো খুব অবাক হয়ে যাই, এরকম নর্মালি সচরাচর রাসেল ভাই অনেক ইমাম সাহেব অনেক হুজুরের সাথে আমি এ পর্যন্ত কনভারসেশনে গেছি, কেউ কখনো ঘটনা বলতে চায় না। বলে যে আমার সাথে ঘটনায় উনি বলছিলেন যে আমার সাথে ঘটনা এরকম আগে কখনো হয় নাই। তো অনেক মসজিদেই খাওয়া দাওয়া পাই, তো এরকম কখনো হয় নাই, এত মজার খাওয়া। বা আমি ছেলেটাকে জিজ্ঞেস করতে গেলাম, এরকমও কখনো হয় নাই যে আমি তো কিছুটা তো আন্দাজ করতে পারি যে আসলে আমি যেসব মুভমেন্টে এখন আছে সেসব মুভমেন্ট রিয়াল না।
তো এর মধ্যে দিয়ে রাসেল ভাই 15 রোজা চলে যায়। স্বাভাবিক অবস্থায় ছিল সবকিছু, স্বাভাবিক অবস্থায় চলছিল, মানে রমজানে সব বাসা থেকে খাওয়া দাওয়া আসছে, তো কোনো সমস্যাই হয় নাই। সেই দিনের পর থেকে আর ওই ছেলেটাকেও দেখা যায় না রাসেল ভাই। আমার কোনোদিন দেখা যায় না। যেহেতু 23 রমজান 15 দিন পর 23 রমজানের দিন সেই তানাবির পরে সে যখন বিশ্রাম নিচ্ছিলেন হুজুর, তখন সেই 7.5 ফিটের ছেলেটা আবার আসে, আচ্ছা এসে একটা টিফিন ক্যারিয়ার দিয়ে চলে যায়। তো সে এতটাই মাথাটা ঝিমঝিম করছিল যে টিফিন ক্যারিয়ারটা চেক না করে বিছানার উপরে রাখে। তো বললো যে আজ আবার আসছে, মানে রোটেশনে ঘুরে আসছে ওই বাসাটা, রোটেশনে ঘুরে আসার পরে সে বললো যে আজকে তো কোনো খুশবুই নাই, আজকে এরকম কেন, মানে এত মানে খুশবু লেগে আছে, টিফিন ক্যারিয়ারটা খুব মরা মরা, কিন্তু ওই যে আগের টিফিন ক্যারিয়ার যে ডিজাইনটা সেটা কিন্তু এখনো আছে, মানে খুব সুন্দর টিফিন ক্যারিয়ার। আচ্ছা তো সে কি করবে বলে যে আমি টিফিন ক্যারিয়ারের প্রথম ঢাকনাটা খুললাম আর দেখলাম অনেকগুলা মানুষের আঙ্গুল। আমি দেখার পরে এটা ছুঁড়ে ফেলে দিলাম, আমি এক দৌড়ে উপরে চলে যাই। ওই এলাকায় আমি এমনিতেই নতুন, আমি কখনো এদেরকে আগে দেখি নাই। আপনি যদি টিফিন ক্যারিয়ার খুলে দেখেন অনেকগুলো মানুষের আঙ্গুল, আপনি কি করবেন? সেটা আমি বিছানার মধ্যে এগুলি ফেলে দৌড় দিয়ে উপরে যাই। আমাদের মুয়াজ্জিন আছেন সজল সাহেব, ওই সজল সাহেবকে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পরে আমি এসে দেখি ওনার সাথে, আমি ওনাকে টেনে নিয়ে আসার পর নিচে দেখি আমার বিছানার উপর অনেক খাওয়া পড়ে আছে। আচ্ছা আঙ্গুলগুলা এখন আর মানে একদম মুভ করার মতো কোনো ওয়ে নাই যে আঙ্গুল। সে বলে যে আপনি তো অনেকগুলো খাওয়া ফেলে রাখছেন, এখন উনি বলতে পারছেন না যে আমি যা দেখছি তা তো আপনাকে বলতে পারবো না, বুঝাতে পারবো না। তো রাসেল ভাই এরপর থেকে উনি আর কখনো ওনাদের কখনো দেখেনি, এখনো টিফিন ক্যারিয়ারও আসেনি, রমজানও শেষ হয়ে যায়, ঈদও চলে আসে, সে 2-1 মাস পরে মসজিদটাও ছেড়ে দেন। বলে যে এরপরে আমি এত রমজানে এত খাওয়া পেয়েছি, এরপর থেকে আমি কখনো ওরকম কোনো কিছু আর পাই নাই। আমার কাছে উনি বলছে যে আমার কাছে এটা হয়তো একটা শিক্ষা ছিল যে ভালো ছিলাম গুতাতে কেন গেলাম, সেটাই। যেটা ভালো ছিল সেটা তো ছিল। আমি উনি বলছে যে আমি হালকা আঁচ করতে পেরেছিলাম যে এটা দিস ইজ নট নর্মাল থেকে, এটা নর্মাল না। আমি জিজ্ঞেস করতে যাওয়াটাই হয়তো বলতে পারে। আমি জাস্ট একটা সাথে বিরতি দিয়ে যাবো। থ্যাংক ইউ আলিশ। আগের খাবার এবং ঘটনাটার সাথে কিভাবে মিলে গেল, মানে ওইখানেও কেউ আছে যে মানে পিঠে স্পর্শ করা বা ধাক্কা দেওয়া বা মানে এই ব্যাপারটা, মানে বাচ্চার সাথেও পা ধরে কানা, কোনো সময় ধাক্কা দেওয়া, কোনো সময় হাত বুলানো, কোনো সময় মানে সামনে টানো, টাচ করা এইখানেও এই যে এখানে ছেলেকে ডাক করার সঙ্গে সঙ্গে ছেলেটার আচরণ পাল্টে গেল, কি তো অদ্ভুত ব্যাপার। মানে এর আগে কিন্তু সবই নর্মাল ছিল, নাকি সব নর্মাল ছিল। হ্যাঁ, তো আগের ঘটনাটা কিন্তু বেশ ভয়ের, আগের ঘটনা বেশ ভয়ের, এবং আগের ঘটনা তো একটা মানুষ যখন এরকম বাড়িতে এক্সপিরিয়েন্স হয় তখন তার কেমন লাগবে চিন্তা করে দেখুন। আর এখানে যে হুজুরের কথা শুনলাম, তিনি তার জানাশোনা মানুষ, তিনি ধরে নিয়েছিলেন, সবকিছু জানতেন, তারপরেও যখন তিনি ভয় পান তারপরে বুঝতে হবে যে এটা কতটা ভয়ের। তো উনি মানে এই ঘটনাটা বলছে খুব অদ্ভুত হয়েছে। একটা তো হচ্ছে চোখের সামনে একটা ছেলের এরকম ভাবে অবাধভাবে বের হয়ে যাওয়ার, এবং পরে যে খাবারটা নিয়ে আসবে যদি খুলে কোনোদিন দেখে যে এরকম হাতের আঙুল। আমার কথা উনি বলেছে যে আমি তো সব খাওয়া ছিল, আমি কেন জিজ্ঞেস করতে পারবো না, তাহলে কি এই থ্যাঙ্কস জানানোটা কি ভুল নাকি? আমার মনে হয় স্পর্শ করাটা বা থ্যাঙ্কস ছিল আমার তাই মনে হয়। স্পর্শ করার সাথে সাথে সে বিড়ালে ট্রান্সফার করে নেন। তাই মনে হয়, হয়তো জানি না, আমরা আগে কথা জানি। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতি যাবো এবং আমাদের আশা করছি যে এরপরে কথা আপনারা থাকবেন এবং চমৎকার সব ঘটনা রয়েছে, আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা চলে যাচ্ছি আবার আপনার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স। এখন যে ঘটনাটি রেসিপি শেয়ার করবো সেটা আমাদের রাজবাড়ির যে প্রতি স্ট্রিম আছেন ফরহাদ সজি বুড়া কিটার পাঠিয়েছে আমার কাছে। তো ঘটনাটি রাজবাড়ির জেলার যে কালুখালী মানে উপজেলার মহিষডাঙ্গা নামক একটি গ্রাম আছে, ঠিক ওই গ্রামের ঘটনাটা আর কি। খুব প্রচলিত একটা ঘটনা ওই গ্রামের, তারা ওই গ্রামের হয়তো বা এই ঘটনাটা তারা জেনে থাকবেন আর কি। তো ওই গ্রামে একজন লোক, তার নামও কিছুক্ষণ পর অবশ্যই বলবো। তো উনি একটা সনাতন ধর্মাবলম্বীর একটা জায়গা উনি কিনেন, সনাতন ধর্মাবলম্বীরা ওনার কাছে এই জায়গাটা বিক্রি করেন, তারা অন্য জায়গায় চলে যান আর কি। তো উনি যখন ওই জায়গাতে মানে বাড়ি তৈরি করবেন, ওখানে বেশ কিছু জায়গা ছিল, মানে কিছু ছিল আর কি, ছোট একটি কুয়া ছিল, বিভিন্ন বিষয়গুলো ছিল। তো উনি ওই সবগুলো ভেঙে ফেলে ওখানে নতুন করে একটা বিল্ডিং করবেন বলে এরকম একটা মনস্থির করেন। তো উনি যখন সবকিছু ভেঙে নতুন করে বিল্ডিং করার জন্য পদক্ষেপ নিচ্ছিলেন, তখন উনি বারবার মানে স্বপ্ন দেখছিলেন যে কেউ ওনাকে এটা করতে নিষেধ করছে। তো উনি যেহেতু একজন এডুকেটেড লোক, উনি ওই স্বপ্নে কি দেখলেন না দেখলেন এগুলো নিয়ে উনি আসলে অতটা মাথা খাওয়ার নেই। তো অনেকবার দেখার পরে উনি এগুলো কাউকে বলেনও, উনি এগুলো মাথাও খাওয়ার নেই। উনি ওনার গতিতে ওনার বাসা কাজ তৈরি করার কাজগুলো উনি চালিয়ে গেছে। তো যথারীতি বাসা কাজ যখন শেষ, সব পরিবারে যখন উনি ওখানে ওঠেন, তো ওঠার পর সেখানে কয়েকদিনের পরেই ওনার স্ত্রী স্বপ্নে কিছু অদ্ভুত ব্যাপার দেখতে থাকে। তখন এই বিষয়গুলো ওনার হাজব্যান্ডকে উনি বলেন যে আমাকে স্বপ্নে কে যেন এখানে থাকতে মানা করে। এই বিষয়গুলো যখন ওনার হাজব্যান্ডকে বলেন, তখন বললেন স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে ভয় পাওয়ার বা মাথা ঘামানোর কিছু নাই, এগুলো কিছু না। এগুলো ওনার স্ত্রীকে সান্ত্বনা দেন। তো যখন প্রায় ধরেন যে বাসার ওঠার প্রায় 1 মাসের কাছাকাছি, তখন নতুন করে কিছু ঘটনা ঘটা শুরু করে। ওনারা রাতের বেলা ফিল করা শুরু করেন যে
কে যেন ওই ঘরের মধ্যে মানে ঠিক ফ্লোরে মানে হাঁটু ভেঙে বসে আছে, মাথাটা ঠিক হাঁটুর পাশে মানে সাথে রাখা, এবং কান্নাকাটি করছে। তো যখনই লাইট দেন তখনই কিছু দেখা যায় না। আবার এটাও ফিল করেন যে বিভিন্ন রুমের মধ্যে যেন কারা যেন হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, এটা ওনারা ফিল করেন। বাট কিন্তু ওখানে যখন যে খোঁজাখুঁজি করেন সেটা ওনারা কিছুই দেখেন না। তো এরকম কয়েকদিন হওয়ার পরে প্রথমে মনে করেছিলেন যেগুলো হয়তো বা পুরো ভুল, মনের ভুল বা এরকম কিছু, এটাই মনে করেছি। তো হঠাৎ একদিন ওনার 3 সন্তানের মধ্যে বড় সন্তান নিখোঁজ হয়েছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক এই ঘটনাটা আসলে ওই 88 বন্যা তার ঠিক আগের দিককার ঘটনা আর কি। এটা আমাকে এক্সাক্ট তারিখ মানে সন্তা বলতে পারেননি, কিন্তু বলছে যে এটা 88 বন্যার আগের ঘটনা। কোথাও মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক মাইকিং করা হয়, অনেক মানে খোঁজাখুঁজি করা, কোথাও তার বড় ছেলেকে খুঁজে পাওয়া যায়, একদম নিরুদ্দেশ হওয়ার মতো আর কি। অনেক ওঝা তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে মানে গিয়েছেন যে কোথায় আছে, জানা যায় কিনা, ফিরে আনা যায় কিনা, তারা কিছুই বলতে পারে না। অনেকে হারিয়ে গেছে, জীবিত আছে না মৃত আছে, জিনে নিয়ে গেছে, এই টাইপের কোনো কথা কেউ বলতে পারে নাই। একদিন খুব একজন পরহেজগার ব্যক্তির সাথে ওনার খবর পান, তো তাকে নিয়ে আসেন। তো বেসিক্যালি এটা আসলে ওইভাবে এটা হচ্ছিল কি ওই এলাকায় তাবলিগ জামাতের মানে আসছিলেন আর কি। তো ওখানে একজন খুব পরহেজগার লোক এসেছিলেন, তো ওনাকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে উনি একটা নির্দিষ্ট রিচুয়াল করেন। রিচুয়াল করার পরে বলতেছে যে আপনার ছেলেকে আপনি পাবেন, অবশ্যই পাবেন। তার জন্য একটা কাজ করেছেন, সেটা হচ্ছে ওনার বলে যে ওনার বাসায় একটা পরিত্যক্ত চুলা, যেখানে রান্না হয় না, পরিত্যক্ত চুলা। তো উনি কিছু ছাই আনতে বলেন, ছাইয়ের মধ্যে একটা বেল দিয়ে চুলার মধ্যে রেখে দেন। তখন বলেন যে চুলায় কেউ রান্না করবেন না। একটা সময় যখনই এই বেলটা মানে ব্লাস্ট হবে, বিকট শব্দে যখন ফেটে যাবে, তখন আপনি আপনার ছেলেকে ফেরত পেয়ে যাবেন। এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি, ইন্টারেস্টিং ব্যাপার যে রান্না হয় না, কিভাবে বেলটা ফেটে যাবে একা একাই, আর সাথে সাথে তার ছেলেকেও পাওয়া যাবে। উনি এটা বলে উনি চলে যান। এই ঘটনার 7 থেকে 8 দিন পর হঠাৎ গভীর রাত্রে বিকট শব্দে ওই রান্নাঘরের ওই পরিত্যক্ত চুলার ওখান থেকে একটা আওয়াজ আসে। তবে ওখানে গিয়ে দেখেন ওই বেলটা ফেটে গেছে, এবং উঠানের একটা কিনারে ওনার বড় ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো যখন ওনার ছেলেকে সব পেয়ে খুব খুশি, অজ্ঞান অবস্থায় তারপর থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়, ডাক্তার দেখানো হয়। ছেলেটা কয়েকদিন সেন্সলেস অবস্থায় ছিল, কিন্তু জ্ঞান যখন ফেরে তখন সে কাউকে চিনতে পারে, একদম বদ্ধ উন্মাদ। তাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, কিন্তু কিছুতেই তার এই পাগলামি সারেনি। তারপরে কি ঘটনা হয় রাসেল ভাই, তার ঠিক বড় ছেলে মেজো ছেলে চাই, বড় ছেলেকে পাওয়ার পর দিন থেকে মেজো ছেলে নিখোঁজ, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি পরে কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপরে তখন কিন্তু ওই তাবলিগ জামাত ওনারা কিন্তু ওই মসজিদে চলে গিয়েছিলেন, অনেক দূর চলে গিয়েছিলেন, উনি অনেক কষ্টে খুঁজে ওই হুজুরকে পেয়েছিলেন আর কি। তখন উনি ওইখান থেকে বলে দিয়েছিলেন যে তোমার ছেলে তোমার এলাকায় একটা এলাকা, ওই পাশে একটা এলাকা এবং জায়গার নামও বলে দিয়েছিলেন যে এখানে জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত মন্দির আছে, তো ওই মন্দিরের দরজা বন্ধ, তুমি ওই মন্দিরে গিয়ে খোঁজ করো, ওখানে গেলে তোমার ছেলেকে পেয়ে যাবা। তখন ওই ছেলেকে সত্যি ওইখানে খুঁজতে খুঁজতে মন্দিরটা পান জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায়। তো ওইখানে গিয়ে যখন দরজাটা বন্ধ ছিল, এবং অনেক দিন আগে দরজা বন্ধ করা, কেউ মনে খোলেই নেই, 30 বছরের মধ্যে ওইটা এমন অবস্থা। তো ওটা খোলেন, দেখে যে ওর মধ্যে ওর ওই সন্তানটা আছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন ওইখান থেকে তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। উদ্ধার করে নিয়ে আসার পরে ওই ছেলে যখন সেন্স পেয়ে, তখন সেও একদম বদ্ধ উন্মাদ। অনেক ট্রিটমেন্ট করার পরেও তাকে সুস্থ করা যায়নি। এরপরে তার ছোট ছেলে একদিন রাতের বেলা মানে গভীর রাত্রে আর কি, হঠাৎ উঠানে, ওনাদের বাড়ির উঠানে মনে হলো যে কয়েকজন লোক কিছু কথা বলছে আর কি। তো চিন্তা করলে এত রাত্রেবেলা ওদের বাড়ির উঠানে কে আসলো, ওরা দরজা খুলে বাইরে যা দেখে কেউ নেই, কিন্তু কি যেন একটা মনে মাছের মধ্যে কি যেন লাফাচ্ছে, তাজা কিছু লাফাচ্ছে। ওরা তাড়াতাড়ি ওখানে কাছে দেন, না সেটা মাছ নয়, মানে একটা কাটা হাত, মানুষের একটা কাটা হাত সেখানে মানে সত্য মনে হয় কেটে ফেলেছে, মানে তাজা হাত এরকম লাফাচ্ছে আর কি। তো এটা দেখে ওনারা খুবই ভয় পান, এবং ওনাদের ছোট ছেলের রুম থেকে একটা গোঙারি আওয়াজ শব্দ মানে পান। তো ওনারা দ্রুত যখন ছোট ছেলের রুমের ওদিকে যাচ্ছিলেন, তখন দেখেন ছোট ছেলের দরজার বাইরে কিছু কাটা আঙ্গুল পড়ে আছে। ওনারা দেখে তো আরো ভয় পান, তাড়াতাড়ি যখন ওনার ছেলের রুমে ঢোকেন, তখন দেখেন ওনার ছেলের হাত থেকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, এবং ওই আঙ্গুলগুলা কেটে কেটে সারা ঘরে ছড়িয়ে রাখা হয়েছে। তো ওনার ছেলেকে ওনার মৃত অবস্থায় পান। তো এরপরে ওনারা মানে তার 3 সন্তানের মধ্যে 3 সন্তানই মারা যান। এরপরে আর একটা রিচুয়ালের মাধ্যমে তারা জানতে ইচ্ছা করেন যে আসলে কেন এটা হচ্ছে। তখন জানা যায় যে আসলে ওই যে পরিত্যক্ত একটা কুয়া ছিল, ওই কুয়ার মধ্যে এক সপরিবারে একটা জিন বসবাস করতো। ওনারা যখন ওই কুয়াটা ঢেকে ফেলেছিলেন, তখন ওই জিনের বলেছিল তো ওখানে তাদের নাবালক 2টা সন্তান ছিল, এই সন্তানরা ওখানে মারা গেছে। এই প্রতিশোধ হিসাবেই তারা এই কাজটি করেছেন। তখন বলে তারা যেন এখান থেকে চলে যায়। তখন হ্যাঁ তারা চলে গিয়েছিল, কিন্তু বলছে যে তাদের এই 2 সন্তান কখনোই ভালো হবে না। তো রাসেল ভাই, এই মহিষজানের গ্রামে ওই
লোকটার নাম হলো লিলু মেম্বার এবং ওরা 2 সন্তান, ওনার জন্য আমরা জাফর। আজও কিন্তু ওনারা পাগল, যারা ওখানে যদি গিয়ে দেখতে চান, আজও ওই 2 সন্তান পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। এই ঘটনাটা ওখানে খুব বহুল প্রচলিত একটা ঘটনা, আজকে সেটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতের সময় খুম, আমরা ছোট একটা বিরতিতে যাবো, লাস্ট বিরতি আমাদের, এবং বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো লিসনার্স, আমি এখন যে স্টোরিটা শেয়ার আপনার নামটা একটু তাই বলো। সরি লিসনার্স, আমি সাদ্দাম খন্দকার। জি। আমি এখন যে স্টোরিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে, স্টোরিটা আসলে অসমাপ্ত, বিকজ সেটা এখনও রানিং অবস্থাতেই আছে। যাই হোক, স্টোরিটা হচ্ছে আমাকে বলেছিল রাহুল নামে আমার একটা ভাই। তো এটা হচ্ছে ওর নানুবাড়ির এলাকার স্টোরি। সেটা হচ্ছে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের অ্যাফেয়ার ছিল। তো অনেকদিন ধরে রিলেশনটা চলছিল, যে কোনো একটা কারণে ওদের ব্রেক আপ হয়ে যায়। দেন কিছুদিন পর ছেলেটা মেয়েটাকে ব্ল্যাকমেল করে, নানাভাবে ব্ল্যাকমেল করে, এবং মেয়েটা ছেলেটা নানাভাবে টাকা চাচ্ছিল। মেয়েটা এভাবে কন্টিনিউ টাকা দিচ্ছে, কিন্তু কোনো একটা টাইমে মেয়েটা আসলে পারেনি যে পারেনি। তখন মেয়েটি বাধ্য হয় তার ফ্যামিলিকে জানাতে। তো মেয়েটির নানুকে জানায়। মেয়েটির নানু আসলে নিজে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে কিনা এটা ভেবে মেয়েটির নানু মেয়েটির মাকে জানায়। বাট মেয়েটির বাবাকে জানানো হয় না, কারণ মেয়েটির বাবা আসলে খুবই রাগী বা মেয়ের উপর টর্চার করবে এটা ভেবে বলে না। তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা কেস করবে, না ইয়ে করে। তো হঠাৎ করে আবার কেন তাদের মানে ডিসিশন পাল্টে যায়, আই ডোন্ট নো। বাট তারা করে কি, কোন একটা হুজুর বা কবিরাজের কাছে যায়। সেটা হচ্ছে আমাদের এলাকার একটু বাহিরে মধুখালী নামক জায়গাতে। তো আসলে উনি অনেক আগে থেকে এসবের সঙ্গে ইনভলভ, ওই হুজুরটা। তো তারা যখন যায়, মেয়েটার নানু ডিটেলস যা ওই হুজুরকে বলে। হুজুর ফার্স্ট টাইম বলে যে না, আসলে এরকম কিছু করতে পারবে না, তবে হ্যাঁ আমি তদবির করে দেখতে পারি। আচ্ছা, তদবির করবার পরে যখন কোনো কাজ হচ্ছিল না, তখন মেয়েটার নানু ডিসাইড করেছেন ছেলেটিকে মেরে ফেলতে। কিভাবে মারবে? ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তো হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আগামীকাল আসুন, এবং আসার সময় অবশ্যই একটা কাফনের কাপড় নিয়ে আসবেন। তো সেটাই করা হয়, এবং যখন কাফনের কাপড় আনা হয়, তখন দেখা যায় যে ওই হুজুরটা আগে থেকে একটা ডল অর্থাৎ পুতুল বানিয়ে রেখেছে ছোট্ট করে, এবং ওই পুতুলটাকে ঠিক ওই কাফনের কাপড়ের মধ্যে মানুষ মারা গেলে যেরকম ইয়ে করা হয়, তো ওইভাবে পেঁচিয়ে একটা মানুষ মারা গেলে যেভাবে জানাজা করা হয়, সেম ওভাবেই করছে। তো জানাজা করবার পর ওনাদেরকে বলে দিয়েছিল যে আপনারা কিন্তু অবশ্যই এই পুতুলটা যেটা করবেন সেটা হচ্ছে জোড়া কবরের মাঝে, অর্থাৎ দুপাশে দুটো কবর থাকবে, মাঝখানে এই পুতুলটা যে কেউ পুঁতে দিয়ে আসবে। আচ্ছা। তো কে যাবে? হ্যাঁ, তারা নিয়ে আসলো। তবে হ্যাঁ, হুজুর এটাও বলে দিয়েছিল যে পুঁতবে অবশ্যই কেউ মানে ওটা পুঁতে আরো রেখে আসার সময় অবশ্যই কেউ যদি টাক দেয়, সেজন্য কথা না বলে, তাহলে তার প্রবলেম হবে। তো ওরা বাসায় চলে আসে। দেন মেয়েটার একটা চাচা ছিল, উনি খুবই পরহেজগার টাইপের ছিলেন। উনি আসলে ওই দিন রাতে একটা ওয়াজ মাহফিল শেষ করে উনি বাসায় আসছিলেন। তো উনি যখন দরজার সামনে আসলেন, ওনাদের বাসার সামনে এসে যখন ডোরের কাছে আসলেন, ঠিক ওই টাইমটা তুমি যেটা দেখলেন সেটা হচ্ছে একটা শ্যাডো আকৃতির, সেটা আপনার মাথায় শিং আছে। উনি দেখে ভয় তো পেলেনি অবশ্যই, কিন্তু তারপরে যেহেতু অনেক কিছু, উনি একদম পরহেজগার মানুষ ছিলেন, উনি নিজের প্রোটেক্ট উনি নিজেই করে গেলেন। তো উনি ভিতরে ঢুকলেন, এবং মেয়েটার নানু ওনার কাছে বললেন যে এই ঘটনা, মেয়েটার মাও আসছিল, এবং দুজনেই বললো যে একটা পুতুল দেবো, এটা তোমাকে রেখে আসতে হবে, কিছু যেভাবে বলেছিল কবরের মাঝে। তো উনি বারবার জিজ্ঞাসা ছিল যে কেন কেন কেন। তা উনি আসলে বলছিল না, শুধু এতটুকুই মেয়েটার আম্মা এবং মেয়েটার নানু এতটুকুই বলছিল, ডিটেলসটা আমি তোমাকে পরে বলবো, বাট এখন যেটা বলছি সেটা করো, সেটা আমাদের জন্য অবশ্যই মঙ্গলের হয়। তো উনি আর বেশি কথা জিজ্ঞাসা করেনি, কারণ যেহেতু অনেক রিকোয়েস্ট করেছিল, আবার উনিও বলেছিল পরে বলবে। তো ওনাদের একটা কথা ওনারা মিস করে ফেলেছেন, সেটা হচ্ছে যে ওনাকে বলতে ভুলে গিয়েছিলেন যে এটা রেখে আসবার সময় অবশ্যই কেউ ডাকলে কথা করবে না, এবং জোড়া কবরের মাঝে রেখে আসবা, এটা বলতে ভুলে গিয়েছ। উনি যান, এবং ওনাদের বাড়ি থেকে একটু দূরেই কবরস্থান ছিল, উনি সেখানে যান। উনি জোড়া কবরের মাঝে না রেখে ওটাকে আপনার একটা লাশের একটা কবরের বুকের উপর ওই পুতুলটা পুঁতে দিতে যান। ওই টাইমে উনি যখন হাতটা দিয়ে মাটি দিয়ে করেন, পুতুলের থেকে হাতটা সরাবেন, ওই টাইমে উনি অনুভব করেন ওনার হাতটা ভেজা ভেজা। তো উনি যেটা করেন তখন হচ্ছে উনি প্রচন্ড ভাবে ভয় পেয়ে যান। কেন ফেজা ফেজা? মানে কাদা যুক্ত মাটি হলে যেরকম হয়,
মানে কাদা হাতে লাগলে যেরকম হয় ওরকম। তো উনি হঠাৎ করে উঠিয়ে যেটা দেখলেন যে ওনার হাত ভরা মানে মাটিতে এমনিতে লেগে আছে, বাট কেমন যেন আঠালো আঠালো, রক্ত রক্ত। তো উনি ভালো করে যখন মোবাইলটা জ্বালিয়ে দেখেন, উনি দেখেন যে ওনার হাত ভরা রক্ত। এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। মানে দেখেন যে পুতুলটা থেকে পুতুলতে কাফন জড়ানো ছিল এবং পুতুল থেকে রক্ত বেরোচ্ছে। উনি অদ্ভুত ব্যাপার। উনি ঠিক ওই টাইমটাতে ওই পুতুলটাকে তোলেন, তোলার পর উনি দেখতে পান যে পুরো কাফন ধরে টপ টপ করে রক্ত পড়ছে। উনি প্রচন্ড ভয় পান, উনি ওখান থেকে দৌড়ে চলে আসেন ওটা ভাবে রেখে। এবং কিছু দূর যাবার পর কেউ একজন জিজ্ঞাসা করে যে এই কোথায় গিয়েছিলি, এভাবে দৌড়াচ্ছিস কেন? তখন উনি ওনাকে বলে দিতে চায় যে এই ঘটনা। দেন ঠিক ওই টাইমটাতে উনি আর কোনো কথাই বলতে পারেন না, উনি একদম পথ উন্মাদ এরকম হয়ে গেছে। তো উনি এখনো আছেন, এখনো উনি ঠিক এভাবেই আছেন। দেন যেটা হয়, মেয়েটার নানু এবং মেয়েটার মা এই ঘটনা জানার পর ওই হুজুরের কাছে যান এবং হুজুরকে যখন ডিটেলসটা বলেন, হুজুর বলে যে এটা তো এখন খুব বড় রকম একটা পর্যায়ে চলে গিয়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম এই করতে, আপনারা ওনাকে করেননি। এখন এটা করতে হলে শুধুমাত্র একটা উপায় আছে, সেটা হচ্ছে যে ওই যে জলটা ওখানে রেখে দিয়ে আসা হয়েছে, ওই পুতুলটা ওনার নিজেকে উঠাতে হবে। তো এবং ওই পুতুলটা উঠিয়ে ওনার নিজেকে উঠাতে হবে এবং ওই পুতুলটা যে কোনো একটা পুকুরে ফেলে দিয়ে আসতে হবে এবং ওই পুকুরের আশপাশ দিয়ে 40 দিন কেউ চলাফেরা করতে পারবে না, মানে পুকুরে গোসল করতে পারবে। তো ঠিক তাই এখন ওনাকে যে নিয়ে যাবে, উনি তো মানে প্রচন্ড চিৎকার, শুধু কান্নাকাটি করে, কোনো কথা বলতে পারে না। তো ওনার সবাই মিলে গিয়ে ওনার হাতটা ধরেই, উনি তো আর আসলে তখন ওখানে যেতেই চাচ্ছিল না, ওনাকে জোর করে ধরে নিয়ে দুজনে ওনার হাত ধরে যেভাবেই হোক ওই পুতুলটা ওনার হাত দিয়ে তোলেন এবং তোলার পর ওই জলটা মানে ওনাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে, ওই পুকুরে ফেলে দেন। এবং ফেলে দেওয়ার পর এখন ওই পুকুরের পানি মানে নীল বর্ণ ধারণ করেছে, আমি যতটুকু জানি। স্টোরিটা এখন নীল গণধারণ করেছে। স্টোরিটা এখন এভাবেই রানিং আছে। আমি জানি না যে পরবর্তীতে কি হবে, যদি হয় তাহলে, যদি তেমন কিছু হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনি অবশ্যই ওই ভদ্রলোক এবং এই পুকুরের যদি পারেন তাহলে ভিডিও বা ছবি হলে সবচেয়ে ভালো হয়, ভিডিও করলে এই ভদ্রলোকের ইন্টারভিউ এবং পুকুরের ছবি নিয়ে নেক্সট টাইম আসবেন, আমরা খুবই খুশি হব। তাহলে যদি চেষ্টা করবেন প্লিজ। এবং আপনারাও যারা বিভিন্ন ঘটনা শেয়ার করেন আমার সাথে, তারা যদি চান তাহলে আপনারা ছবি এবং ভিডিও পাঠাতে পারেন। কিন্তু যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতে হবে, কারণ হাতে আমাদের আর সময় নেই। আবারও আগামী শুক্রবার, সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্ফূর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অ্যান্ড আগামী সপ্তাহ পর্যন্ত সবার সাথে সবার জন্য টাটা।